মানে কি এফিসিয়েন্সি অফ এন ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে তুমি কতটা ওয়ার্ক আউটপুট পাচ্ছ কোনো একটা যন্ত্র থেকে আর কতটা এনার্জি ইনপুটে দিচ্ছ, এই দুটো জিনিসের রেশিও বা অনুপাতকে বলা হয় এফিসিয়েন্সি। অর্থাৎ নিউমারেটর বা লবে হচ্ছে কতটা ওয়ার্ক ডান আউটপুট পাচ্ছ, আর তোমার ডিনোমিনেটরে হরেতে কতটা তুমি এনার্জি সাপ্লাই করেছো বা অ্যাপ্লাই করেছো সেইটা রাখা হয়। এবার এই দুটোর যে রেশিও, এই দুটোর অনুপাত পার্সেন্টেজে বার করা হলে বুঝতেই পারছো ওয়ার্ক ডান আর এনার্জি দুটোরই ইউনিট একই, ডাইমেনশনও একই। সুতরাং এফিসিয়েন্সি ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি অ্যান্ড ইজ জেনারেলি এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ। এই স্যার, বলছি যে এখানে যে এফিসিয়েন্সি আপনি যে কি বলবো ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনটা বললেন, মানে ডিনোমিনেটরে থাকবে যে পরিমাণ আমি কার্য পাচ্ছি, আর লবে থাকবে যে যে পরিমাণ শক্তি দিচ্ছি, তাহলে এখানে কি মানে উল্টো বললে, অ্যাকচুয়ালি উল্টো মানে অনুপাতটা সৌমিক, কার্য বা sorry, শক্তি বাই কার্য হবে? সৌমিক উল্টো বললে। আমি যেটা বললাম তার ঠিক রেসিপ্রোকালটা বললে। নিউমারেটরে হচ্ছে আমি কতটা আউটপুট পাচ্ছি ওয়ার্ক, আর ডিনোমিনেটরে আমি কতটা দিচ্ছি এনার্জি, এইটা। তুমি বললে ঠিক উল্টোটা। ও হ্যাঁ, তাহলে কি এটা স্যার কার্য বাই শক্তি মানে অনুপাতটা? কার্যবাহী শক্তি মানে তার মানে ডাইমেনশনালি বোথ আর মানে সেম, অফ সেম হ্যাঁ, ডাইমেনশনস। কিছু দাঁড়াবে না, কিছু দাঁড়াবে না, মানে একক দাঁড়াবে না। তো ব্যাপার হচ্ছে এই এফিসিয়েন্সি যার, ওদের একটা স্ট্যান্ডার্ড করা আছে যে এত পার্সেন্ট এফিসিয়েন্সি হলে আমি তাকে 1 স্টার রেটিং দেবো, আরও বেশি হলে 2 স্টার দেবো, আর একটু বেশি হলে 3 স্টার দেবো, এইরকমভাবে একটা স্ট্যান্ডার্ডাইজেশন করা আছে। এবং কিন্তু স্যার কিছু কিছু রেটিং এর ক্ষেত্রে দেখেছি যে 3টে স্টার হলো দিয়ে 4th স্টারে কি ওটা হাফ, কারণ এটা 4 স্টারে গিয়ে হাফ মানে হচ্ছে যে সেই রেটিংটা তো তোমার ইন্টারনেটে দেখো, কোনো একটা জিনিস অ্যামাজনে বা ফ্লিপকার্টে কিনতে গেলে তুমি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের বেলায় 3.5 রেটিং দেখেছো? না না, অ্যামাজনই দেখেছি, মানে ওই সমস্ত বিল হ্যাঁ, দেখতে গিয়ে তাহলে ওখানে সেটা দেখেছি। সেটা ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ডের সঙ্গে ঘোরাচ্ছ কেন? প্রথম কথা হচ্ছে 3.5 মানে 3 এর বেশি 4-এর কম, এটা পরিষ্কার হিসেব। আর এই রেটিংটা আমরা তো আলোচনা করছি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের যে রেটিং, সেই রেটিংটাই, মানে ওটা হচ্ছে এনার্জি স্ট্যান্ডার্ড, এনার্জি স্ট্যান্ডার্ড বলে একটা এনার্জি স্ট্যান্ডার্ডাইজেশন বলে একটা ব্যাপার হয়, সেইটা থেকে ওরা এটা করে। তো ব্যাপার হচ্ছে যে আহ, এই রেটিং যার যত বেশি সে তত তার মানে এফিসিয়েন্ট। তোমার তুমি 4 স্টার থেকে ফাইভ ফাইভ স্টার যদি কেন, সেটা সর্বোচ্চ এফিসিয়েন্ট, কিন্তু সর্বোচ্চ এফিসিয়েন্ট ডাজন্ট মিন ইট ইজ 100% এফিসিয়েন্ট। দেয়ার ইজ নো ইনস্ট্রুমেন্ট, নো মেশিন ইন দিস ইউনিভার্স হুইচ ইজ 100% এফিসিয়েন্ট। হ্যাঁ, কারণ আমরা যখনই এনার্জি এক প্রকার ফর্ম থেকে আরেক প্রকার ফর্মে রূপান্তর করি, তখনই দেখা যায় যে এই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ বিং ওয়েস্টেড। এবং ওয়েস্টেড শুধু নয়, মূলত দেখা যায় এই ওয়েস্টেজটা হয় মূলত থার্মাল এনার্জির উপর, তাপ শক্তির উপর। তা আমাদের এখানেও থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে তোমার ধরো যে কয়লা পুড়িয়ে তোমার ইলেকট্রিক্যাল এনার্জি উৎপন্ন হচ্ছে, সেখানে কয়লা জ্বালাবার ফলে যে তাপ শক্তি, সেই তাপ শক্তি আশপাশের যন্ত্রপাতিকেও প্রচুর গরম করে দেয়। সেই তাপ শক্তিটা তো আমরা কোনো কাজে লাগাতে পারছি না। তা সুতরাং এনার্জি এফিসিয়েন্সি আমাদের এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের মোটামুটি ওই অ্যারাউন্ড 60 to 70%, 70%ও হয় না, ওই 60 থেকে 65%। এবং যত পুরনো থার্মাল পাওয়ার প্ল্যান্ট হবে, পুরনো ইউনিট হবে, সেগুলো ওই 30%-এর মতো এফিসিয়েন্সি, মানে 100% তুমি যেটা অ্যাপ্লাই করছো, তুমি যেটা এনার্জিটা দিচ্ছ, সেটা যদি 100 ধরো, তাহলে সেখানে তুমি আউটপুট পাচ্ছ মোটে 30। তা এফিসিয়েন্সি তত কমে যায়। আর ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আমরা যেগুলো বাড়িতে ব্যবহার করি তার রেটিং যেটা আমার মনে আছে যে
এয়ার কন্ডিশনার 1.5 টন এয়ার কন্ডিশনার মানে ডোমেস্টিক এয়ার কন্ডিশনার, সেটা 1.5 টন ক্যাপাসিটি, 1.5 টন ক্যাপাসিটির এয়ার কন্ডিশনার যদি 3 স্টার রেটিং হয়, তার মোটামুটি ওয়াটেজ হয় অ্যারাউন্ড, মোটামুটি ধরে রাখো ওই 1600 থেকে 1700 ওয়াট। আর যদি সেটা 5 স্টার হয়ে যায়, সেটা তখন ওয়াটেজ হয়ে যায় মোটামুটি ওই 1300 থেকে 1400 ওয়াট। অর্থাৎ অটোমেটিক্যালি, কারণ 1400 ওয়াট ইনপুট এনার্জি দিলেই ওই মেশিনটা কিন্তু ওই 3 স্টারের ক্ষেত্রেও যেরকম পারফরমেন্স দেবে, 5 স্টারের ক্ষেত্রেও তেমন পারফরমেন্স দেবে। অর্থাৎ 1800 ওয়াট পাওয়ার ড্র করে যে পারফরমেন্স 3 স্টার মেশিন দেখাবে, 1400 ওয়াট পাওয়ার ড্র করে 5 স্টার মেশিন সেই একই পারফরমেন্স দেখাবে। অর্থাৎ সেটা সেইভাবেই তৈরি করা হয় আর কি, তার মানে ডিজাইনিংটা সেইভাবে হয়। তাতে খরচ বাড়ে, তাতে বলতে পারো খরচ বলতে ইনিশিয়াল ইনসিডেন্টাল চার্জটা বেড়ে যায় অনেক। তা সেই ইনসিডেন্টাল চার্জটা যদি তুমি বিয়ার করে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এফিসিয়েন্সি অনেক বেশি, রেটিংয়ে খরচ মানে লং রানে খরচ কম, যদি না তোমার মেশিন খারাপ হয়ে যায়। আর অর্ণব আর একটা প্রশ্ন করলে যেটা, সেটা হচ্ছে যে ওই যে কোনো যন্ত্রের গায়ে লেখা থাকে যে 100 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট, বা 220 ভোল্ট 40 ওয়াট। এই জায়গাটায় একটা মানে অনেক সময় প্রশ্ন আসে এইভাবে যে এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট, এই লাইনটার অর্থ ব্যাখ্যা করো। তা এই লাইনটার অর্থ ব্যাখ্যা করো বলতে 220 ভোল্ট 100 ওয়াট মানে অ্যাকচুয়ালি ওয়াট মানে কি, জুল পার সেকেন্ড। তাহলে আমরা ধরে নিতে পারি যে ওই যন্ত্রটি 220 ভোল্ট ইলেকট্রিক লাইনে যুক্ত করলে এটা সর্বোচ্চ এফিসিয়েন্সি এবং সর্বোচ্চ তার ক্ষমতা সহ সে চলতে থাকবে যন্ত্রটা। ইট উইল পারফর্ম উইথ ইটস হাইয়েস্ট এবিলিটি অ্যান্ড ইট উইল ইউজ 100 joules of energy per second. It will use 100 joules of energy per second, কারণ 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড, এইটুকুই, এর বেশি কিছু নয়। এবং যে কোনো একটা ধরো বাল্ব আছে, সেই বাল্বের ক্যাপাসিটি 100 ওয়াট গায়ে লেখা আছে, তার মানে এই বাল্বটা সর্বোচ্চ উজ্জ্বলতা সহ জ্বলবে হচ্ছে 220 ভোল্টে লাগালে সে সর্বোচ্চ উজ্জ্বলতা সহ জ্বলবে, এবং সেই অবস্থায় তার মধ্যে থেকে তার মানে সে বলতে পারো সে প্রতি সেকেন্ডে 100 জুল বিদ্যুৎ শক্তি বা বৈদ্যুতিক শক্তি খরচ করবে, এইটুকুই। এখানে একটা স্যার বলছি যে আমাদের আগের বছর একটা একক ছিল, হঠাৎ মনে পড়লো, এটা দীপন প্রাবল্য এককটা কি প্রকৃত? দীপন প্রাবল্য এককটা হচ্ছে কতটা তীব্রতার আলো পড়ছে কোনো জায়গায়, তার একটা মাপ। তো সেটা এখানে আমার প্রয়োজন নেই। আমি এটা বাল্বের বেলায় বললাম, মানে বাল্বটাই তো কেবলমাত্র ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস তা নয়। হ্যাঁ, তুমি কোনো মোটর চালাতে পারো, মানে ইলেকট্রিক্যাল মোটর, বা অন্য কিছু টিভি চালাতে পারো, রেফ্রিজারেটর চালাতে পারো। সেখানে দীপন প্রাবল্যটা আমার মানে কোনোভাবেই কনসিডারেশনে আসবে না। আমি কতটা শক্তি ব্যয় করছি, দ্য এনার্জি কনজিউমড বাই এনি ইলেকট্রিক্যাল মেশিন, সেই মেশিনটা, দ্য বাল্ব ইজ অলসো অ্যান ইলেকট্রিক্যাল মেশিন। মেশিন মানেই সেটা বাই করে ঘুরবে, এরকম ধারণা ঠিক না। আচ্ছা, যাকে যে জিনিস ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করে অন্য কিছু দেয় আমায় আউটপুট, সেটাই ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল মেশিন। তা স্যার হ্যাঁ, বলো। স্যার অনেক সময় কোশ্চেন থাকে যে এরকম বলা থাকে যে একটা বাল্বের গায়ে রেটিং দেওয়া আছে 220 ভোল্ট 100 ওয়াট, এবং বাল্বটি সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলছে, হুম, সেই মুহূর্তে ওই মানে যে কারেন্ট ফ্লোটা কত কত অ্যাম্পিয়ার, হুম, তাহলে সেটা কি আমি ওই যেটা 220 ভোল্ট থেকে 100 ওয়াট ভাগ করে দিলে পেয়ে যাবো? একদম তার 100। কারণ ভোল্ট বাই ভোল্ট ইন্টু আই ইকুয়ালস পি টু পি 1/I, সেটাকে উপর করবো। পি পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই, তাহলে আই হচ্ছে পি বাই ভি, মানে 100/220 অ্যাম্পিয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম। হুম।
এবং আমরা একটা সহজ একটা হিসেব করি। আমাদের কারো কারো ধারণা আছে সেই আমাদের বাড়ির যে সুইচিং সিস্টেম বা সুইচ বোর্ডগুলো দেখবে প্লাগ সকেট দু ধরনের হয়। প্লাগ সকেট দু ধরনের হয় মানে একটা প্লাগ সকেটের গর্তগুলো একটু ছোট হয়, আর একটা প্লাগ সকেটের গর্তগুলো একটু বড় বড় হয়। তা একটাকে বলা হয় 5 অ্যাম্পিয়ার প্লাগ সকেট, আর একটাকে বলা হয় 15 অ্যাম্পিয়ার প্লাগ সকেট। এবং আমরা হেভি ওয়েট বা হেভি অ্যাপারেটাসগুলো যেগুলো বেশি পাওয়ার ড্র করে বলে আমরা জানি, সেগুলো আমরা পাওয়ার ওই 15 অ্যাম্পিয়ারে কানেক্ট করি। আচ্ছা, আমরা একটা হিসেব করা যাক। হিসেব করা যাক মানে কীরকম হিসেব? না, আমরা মুখে মুখে একটা হিসেব করি, আমাদের ক্যালকুলেশন দরকার নেই। সেটা হচ্ছে যে ধরো 220 ভোল্ট না ধরে আমরা 200 ভোল্ট, আমাদের লাইন ভোল্টেজটাকে আমরা 200 ভোল্ট ধরছি। এই 200 ভোল্ট ধরে তার মানে আমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করবে কোনো একটা ইনস্ট্রুমেন্ট, কত ওয়াটের হতে হবে? মানে পাওয়ার হচ্ছে ভি ইন্টু আই, তাহলে ভোল্টেজ ইন্টু কারেন্ট করলে 1000 ওয়াট হতে হবে। আর তোমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করবে। আর যদি 220 ভোল্ট ধরি, 220 ভোল্ট করলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করবে কত মানে কত রেটিংয়ের ইনস্ট্রুমেন্ট? 220 × 5 করলে হয় বোধ হয় 1100। 110 220 সরি 1100। তাই তো বললাম 1100। টোটাল তাহলে 1100 ওয়াট। তাহলে আমি 1100 ওয়াট নয়, বেশি আমি ধরে নিচ্ছি 1000 ওয়াট। আমি 1000 ওয়াট, তার মানে 1000 ওয়াট, 1000 ওয়াট বা 1 কিলোওয়াটের একটা ইনস্ট্রুমেন্টকে আমি কিন্তু 5 অ্যাম্পিয়ার প্লাগ পয়েন্টে সেফলি লাগাতে পারি। আমাদের মানে যা জ্ঞান গম্যি আর কি, তাতে করে তাই বলা হয়। কিন্তু 1000 ওয়াটের কোনো মেশিন মানে তার বিরাট ক্ষমতা। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। সেই 1000। 200 ওয়াটের বাড়বে ঘর গরম হয়ে যাবে বলে। হ্যাঁ, আমরা অনেক সময় ফ্রিজ, টিভি ইত্যাদি ওই 15 অ্যাম্পিয়ার প্লাগে গুঁজি, বড় প্লাগে গুঁজি। বা অনেক সময় মিক্সার মেশিন যেগুলো বাড়িতে ওই রান্না করার কাজে ব্যবহার হয়, এইগুলো বড় বড় প্লাগে গুঁজি। আহ, আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের বাড়িতে মিক্সি মেশিন কত 500 ওয়াট, 600 ওয়াট, 700 ওয়াট ম্যাক্সিমাম, তার বেশি হয় না। সেখানে আমি 1100 ওয়াট অবধি আমার 5 অ্যাম্পিয়ার লাগাবার ক্ষমতা আছে। আমি তাও মিক্সি মেশিন লাগাবার সময় অনেকেই 15 অ্যাম্পিয়ার প্লাগ প্রেফার করেন। দু নম্বর হচ্ছেন দু নম্বর হচ্ছে তোমার ওই যে উদাহরণগুলো দিচ্ছিলাম তার মধ্যে একটা হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর চালানোর জন্য 15 অ্যাম্পিয়ার প্লাগ পয়েন্ট দরকার। বাড়ির এমনি নর্মাল সাইজ ফ্রিজ, তার ওই কী বলে ওটাকে, কম্প্রেসারের ক্যাপাসিটি হচ্ছে মোটামুটি রাফলি ধরে নাও ওই 100 থেকে 150 ওয়াটের মধ্যে, তার বেশি হয় না। মানে বড় বড় দোকানে যে ফ্রিজ থাকে সেগুলো আর একটু বেশি হয়, 200 ওয়াট হয় কি 250 ওয়াট হয়, তার বেশিও হয় না। তাই রেফ্রিজারেটর আমার 15 অ্যাম্পিয়ার প্লাগ পয়েন্টে গোঁজার কোনো দরকার নেই। আমরা বোকার মতো গুঁজি, না বুঝে গুঁজি। টেলিভিশন তো আরও কম। হ্যাঁ, বলতে পারো এই টেলিভিশন নয়, এই আমাদের রেফ্রিজারেটরের ক্ষেত্রে কম্প্রেসারটা যখন বন্ধ অবস্থা থেকে চলতে শুরু করে, জাস্ট দেখবে রেফ্রিজারেটরের ক্ষেত্রে এই কম্প্রেসারটা খানিকটা সময় অন্তর অন্তর হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার খানিকটা বাদে চালু হয়। অর্থাৎ অটো কাট টেকনোলজি থাকে একটা, যাতে করে খুব ঠান্ডা না হয়ে যায়, অর্থাৎ তুমি যেরকম চাইছো সেরকমই যেন ঠান্ডা হয়। কম্প্রেসার চলতে চলতে ওই টেম্পারেচারে নেমে এলেই তাপমাত্রা, সঙ্গে সঙ্গে কম্প্রেসার বন্ধ হয়ে যায়। তা এই কম্প্রেসারটা যখন আবার চলতে শুরু করে তখন একটু বেশি পাওয়ার ড্র করে, কিন্তু সেটা কত বেশি, 150 ওয়াটের ফ্রিজ বড় জোর স্টার্টিংয়ের সময় ওই 500 থেকে 600 ওয়াটের বেশি টানবে না, তার বেশি একটা জাস্ট সেটা মোমেন্টারিলি 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য, তার বেশি না, স্টার্টিং জার্কের জন্য। স্যার সেই জন্যই কি যখন কম্প্রেসারটা চলে তখন বাড়ির যেগুলো বাল্ব গুলো আছে বাল্ব গুলো সে একবার একটু উজ্জ্বলতা কমে গিয়ে তারপরে আবার বেড়ে যায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই কারণে ডিম হ্যাঁ স্যার এটা হয়। ডিম হয়ে যায়। ওটা স্টার্টিংয়ের ওটাকে বলা হয় মানে ওটা মানে এসি কোনো একটা মোটর রান করতে গেলে প্রথমে ওর ইনিশিয়াল ওয়াটেজটা একটু বেশি লাগে আর কি। তো যাকে
কারণ মোটরের মধ্যে স্টার্টিং কয়েল রানিং কয়েল দুটো থাকে। অ্যাকচুয়ালি রানিং কয়েলে সবসময়তেই কারেন্ট ফ্লো করে, স্টার্টিং কয়েলে কারেন্ট ফ্লোটা ইনিশিয়ালি বেশি হয় আর কি, চেঞ্জটা বেশি হয় বলে ওই কেসটা হয়। তো যাকে সেসব জটিলতায় ঢুকছি না। তাহলে মানে বুঝতে পারছো যে মোটামুটি 1000 ওয়াট অবধি আমি কোনো একটা ইনস্ট্রুমেন্ট 5 অ্যাম্পিয়ার প্লাগ পয়েন্টে সেফলি লাগাতে পারি, কিন্তু আমরা বোকার মতো লাগাই না। হুম। এবার তুমি একটা প্লাগ থেকে যদি 5টা পয়েন্ট আনো, সেখানে কিন্তু হিসেব করে নিতে হবে যে আমি এই 5টা যে জিনিস জ্বালাচ্ছি একটা প্লাগ থেকে, তাহলে সেইটার টোটাল ওয়াটেজ যেন ওই 1000 ওয়াটের চেয়ে বেশি না হয়ে যায়। সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। আচ্ছা, এটা তো গেল একটা দিক। আর স্যার হুম, কিরকম বিপদ হবে? গরম হয়ে যে গিয়ে পুড়ে যেতে পারে, গলে যেতে পারে। হ্যাঁ, ধরো কোনো একটা যন্ত্রের মধ্যে দিয়ে যদি স্যার বলছি গলে যাবে, কি গলে যাবে? ভেতরে তার হ্যাঁ স্যার। প্লাস্টিক গুলো গলে যাবে ভেতরে। ভেতরে তো তারের কানেকশন আছে, তারের গায়ে প্লাস্টিক ইনসুলেশন থাকে। এবার ধরো যেখানে তোমার, বা ধরো প্লাগ পয়েন্ট যেটা, প্লাগ সকেটটা যেটা, তার মধ্যে যে মেটাল ক্যাপ গুলো থাকে যার মধ্যে আমি প্লাগটা গুঁজি, তার গায়ে তো আলটিমেটলি একটা প্লাস্টিকের কভার থাকে। তাহলে অ্যাকচুয়ালি বেশি কারেন্ট ফ্লো করলে কি হয়, বেশি কারেন্ট ফ্লো করলে তাপ শক্তি উৎপন্ন হবে বেশি পরিমাণে, জুল ল অফ হিটিং। এই তাপ শক্তি বেশি উৎপন্ন হওয়ার ফলে যে তাপমাত্রা বাড়বে, সেই তাপমাত্রায় এই প্লাস্টিকটা গলে যাবে এবং একটি তারের সঙ্গে আরেকটি তার ঠেকে যেতে পারে। প্লাস্টিকটা গলে গেলেই, বুঝতে পারছো, ইনসুলেশনটা গলে গেলেই একটা তার আর একটা তারের সঙ্গে ভেতরে ঠেকে গিয়ে মানে ঠেকে যেই যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট হয়ে গেলেই এত বেশি কারেন্ট ফ্লো করবে, আরো বেশি গরম হয়ে যাবে, দিয়ে আগুন ধরে যেতে পারে। হ্যাঁ, এই সমস্ত আর স্যার বলছি শর্ট সার্কিটটা কোন দুটো তার জোড়া লাগলে হয়, লাইভ আর কোন তারের সাথে জোড়া লাইভের লাগলে? সঙ্গে আর্থ ঠেকলেও শর্ট সার্কিট হতে পারে, লাইভের সঙ্গে নিউট্রাল ঠেকলেও শর্ট সার্কিট হতে পারে। নাও হোয়াট ইজ শর্ট সার্কিট, এই কথাটার মানে জানো? শর্ট সার্কিট কথাটা কি মানে? স্যার যখন মানে কারেন্ট ফ্লোটা যখন হয় তখন যদি কোনো ছোট পথে কারেন্ট ফ্লোটা হয়ে যায় তখন সেটাকে শর্ট সার্কিট বলা হয়। সেটা যে কোনো কারণে হতে পারে, ছোট মানে অন্য একটা মাধ্যম পেয়ে যায়, ছোট মাধ্যম। ছোট ছোট পথের থেকেও কথাটা বলা উচিত সহজতর মাধ্যম, মানে যেটা দিয়ে ওর তড়িৎ প্রবাহ পাঠাতে মানে কষ্ট কম হচ্ছে, তকলিফ কম হচ্ছে। মানে আমি একটা সহজ একটা উদাহরণ দেখাতে পারি। ধরো এই একটা তোমার রোদ আছে, আচ্ছা রোদ না থেকে একটা বাল্ব আছে, ধরো এই একটা ধরো বাল্ব আছে। এখানে আমি একটা ব্যাটারি দিয়ে এই বাল্বটাকে জ্বালিয়েছি। এইবার এটা নেকেড ওয়্যার, মানে এমন নয় এটা ইনসুলেটেড ওয়্যার, অর্থাৎ এর মধ্যে দিয়ে মানে আমি হাত দিলে কারেন্ট ফিল করবো আর কি। এই অবস্থায় কেউ যদি এখানে একটা মেটাল তার ফেলে দেয় এটার উপর, তাহলে সেই এই কয়েলের রেজিস্ট্যান্সটা অনেক বেশি, এই যে তোমার ফিলামেন্ট আছে, ফিলামেন্টের রেজিস্ট্যান্স বেশি, এই যে তারটা রেখেছি এর রেজিস্ট্যান্স অনেক কম। তাহলে দ্য কারেন্ট উইল প্রেফার টু মুভ থ্রু দিস ডিরেকশন, এখন এইটুকুর মধ্যে চলে আসার চেষ্টা করবে, বিকজ এর রেজিস্ট্যান্সটা প্রায় 0 ওহমসের মতো, অফ দ্য অর্ডার অফ 0 ওহমস, খুব কম। তার মানে এই 0 ওহমস আর এই ফাইনাইট সাম ওহমস, এটা ধরো যাই হোক 100 ওহমস হোক, 200 ওহমস হোক, যাই হোক না কেন। স্যার তাহলে তো স্যার এখন প্রচন্ড তাপ উৎপন্ন হবে। ইয়েস, তার মানে 0 ওহমস হয়ে যাচ্ছে, মানে বেশিরভাগ কারেন্টটা এখান দিয়ে ফ্লো করছে, এবং কারেন্টটা বুঝতেই পারছো 0 ওহমস মানে তোমার ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর যদি 0 হয়ে যায় আই প্রায় ইনফাইনাইটলি লার্জ হয়ে যাবে থিওরিটিক্যালি, বাস্তবে বিরাট বড় হয়ে যায়, বিরাট হাই, মানে ভেরি হাই কারেন্ট ফ্লো করতে থাকে। তাহলে সেই ভেরি হাই কারেন্ট ফ্লো করতে যখন থাকে, তখন তোমার তার মানে তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হয়ে আশপাশটা গলিয়ে দেবে। তা এই যে ঘটনাটা ঘটলো, এই দিস ইজ শর্ট সার্কিট, দ্য সার্কিট হ্যাজ বিন মেড শর্ট। শর্ট মানে লম্বায় শর্ট নয়, তুমি এই তারটা এইরকমভাবে না জুড়ে এরমভাবেও জুড়তে পারতে, তাতেও শর্ট সার্কিটই হতো, এরমভাবে জুড়তে পারতে, তখনও কারেন্টটা কিন্তু এই দিকে, এই পথে যেত না, এই পথেই যেত। এটাকেও কিন্তু আমরা শর্ট সার্কিট বলতে পারি, বিকজ দ্য রেজিস্ট্যান্স অফ দিস পাথ ইজ লেস দ্যান
দিস পাথ, অর্থাৎ বাল্বের মধ্যে দিয়ে যাওয়ার যে রেজিস্ট্যান্স ফেস করবে কারেন্ট, সেটা সেই রেজিস্ট্যান্সটা বেশি, বাইরের পথ দিয়ে যাওয়ার জন্য যে রেজিস্ট্যান্স সেটা অনেক কম। সুতরাং স্যার এক মিনিট শেষ করি। পাথ লেন্থটা ছোট হলেই শর্ট সার্কিট হবে তা নয়, মাথায় রাখবে ইফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য পাথ ইজ স্মলার দেন ইট ইজ কল্ড শর্ট সার্কিট। এবং শর্ট সার্কিটের ক্ষেত্রে এত বেশি কারেন্ট ফ্লো করে, এত হিট উৎপন্ন হয় যে তোমার অ্যাপারেটাসটা তো গলে যেতেই পারে, প্লাগ পয়েন্ট গলে যেতে পারে। এবং এইগুলোর হাত থেকে বাঁচার জন্যে, শর্ট সার্কিট ধরো কোনোভাবে হয়ে গেছে তুমি বুঝতে পারোনি, এইগুলোর হাত থেকে বাঁচার জন্যেই ওই ফিউজ ব্যবহার করা হয়। ফিউজের কাজ হচ্ছে যে ওই একটা নির্দিষ্ট প্রবাহ মাত্রার চেয়ে বেশি প্রবাহ মাত্রা গেলেই সেখান দিয়ে ফিউজ তারটা গলে গিয়ে কেটে যাবে, এবং সেটা মুহূর্তের মধ্যে হয়ে যাবে। মুহূর্তের মধ্যে তার মানে বর্তনীটিকে বিচ্ছিন্ন করে দেবে, সার্কিটটা ডিসকানেক্টেড করে দেবে, ফলে আর বিপদ ঘটবে না। তাহলে আমরা সেফলি এই যন্ত্রটাকে ব্যবহার করতে পারবো। অর্থাৎ আবার আমি ভিউজটাকে সারিয়ে আবার যন্ত্রটাকে খুলে তার কোথায় কি ডিফেক্ট হচ্ছে, কেন শর্ট সার্কিট হচ্ছে, সাধারণভাবে শর্ট সার্কিট হওয়ার কথা নয়, তাহলে কেন শর্ট সার্কিট হচ্ছে সেই কজটাকে খুঁজে বার করে সেই কজটাকে এলিমিনেট করবার পর আবার যন্ত্রটা চালাতে পারবো। এই আর কি, এটা হচ্ছে শর্ট সার্কিট। এবার বিক্রম কি বলছিল বলো। স্যার তাহলে শর্ট সার্কিট যেটা পাথওয়ে আর তার সঙ্গে ওই রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে, তাহলে আমি যদি এরকম একটা কন্ডিশন তৈরি করে দিই যে পাথওয়ে আর রেজিস্ট্যান্স এমন একটা দুই ক্ষেত্রে অনুপাতে আসে, যে ক্ষেত্রে একটা ক্ষেত্রে পাথওয়ে বেশি বা একটা জায়গায় পাথওয়ে কম, কিন্তু যেখানে কম সেখানে রেজিস্ট্যান্স বেশি এবং ততটাই বেশি যতটা ওইখানে রেজিস্ট্যান্স কম, তাহলে কারেন্ট ফ্লোটা তৈরি হবে। তুমি শর্ট সার্কিট কথাটা ব্যবহার করছো মানেই হচ্ছে এই যে তারটা জুড়েছ এর প্র্যাকটিক্যাল রেজিস্ট্যান্স ইজ জিরো। জিরোর কোনো কম বেশি কিছু হয় না, ঠিক আছে। আর তুমি যেটা আলোচনা করতে চাইছো সেটা হচ্ছে তার মানে প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। এখানেও প্যারালাল কম্বিনেশন হচ্ছে, কিন্তু বাট আই এম কনসিডারিং দ্যাট দিস এক্সটার্নাল পাথ ইজ জিরো। জিরোর আবার জিরোর আবার জল কম পড়লে বেশি কেন কিছু নেই। শর্ট সার্কিট হয় বলে? জল পড়লে শর্ট সার্কিট হয় মানে? না, এরকম বলে না যে জল পড়লে শর্ট সার্কিট হ্যাঁ, হয় জল পাম্প করলে। আমরা যে জল ব্যবহার করি সেটা তো ধরো তার মধ্যে there are lots of ions, তাহলে সেই আয়নগুলো যেহেতু থাকে তাহলে যেটা হয় তোমার তোমার লাইভ ওয়্যার আর নিউট্রাল ওয়্যারের মধ্যে একটা শর্ট পাথ তৈরি হয়ে যায়, তাহলে সেই জলের মধ্যে দিয়ে তখন হিউজ কারেন্ট ফ্লো করে যায়, সেই জন্য শর্ট সার্কিট হতে পারে জল পড়লে। হুম। স্যার তার মানে সেই অনেকে বলে সেই জল হাতে সুইচ হাত দিলে শর্ট নিয়ে কারেন্ট খায়, ওটা কি শর্ট সার্কিটের জন্যই খায়? না, ওটা শর্ট সার্কিটের জন্য নয়, ওটা অ্যাকচুয়ালি তোমার সুইচ, আর সুইচটা যে তুমি অন অফ করছো তার মধ্যে দেখবে সামান্য একটু গ্যাপ থাকে। সে পিয়ানো টাইপ সুইচ বলো, টাম্বলার সুইচ বলো, যা সুইচই বলো না কেন, সামান্য ফাঁক থাকে। তোমার হাতের জলের ফোঁটা যদি ওই ফাঁক দিয়ে ঢুকে গিয়ে ওই ইলেকট্রোকিউটেড অংশের সঙ্গে টাচড হয়ে যায়, ঠেকে যায়, তাহলে সেই ইলেকট্রিসিটিটা তখন ওই জল বেয়ে তোমার শরীরে প্রবাহিত হবে, ফলে তুমি শক খেয়ে যেতে পারো। ঠিক আছে স্যার। আচ্ছা, আর 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 স্যার, হ্যাঁ বলো। স্যার এই যে আপনি শর্ট খাওয়াটা বললেন না, তো স্যার মানে আমি আমাদের ঘরে একটা ফ্রিজ আছে হ্যাঁ, যেটাতে বিনা জল দিয়েই আমি শর্ট খাই, কিন্তু কেন স্যার ওখানে তো আমি জল দিচ্ছি না, বিনা জল দিয়ে কি খাও? কিন্তু আমি শর্ট খেয়ে যাই। ওই যে শর্টটা শর্ট হবে না, শর্ট খেয়ে যাওয়াটা কি জিনিস? সস আর শর্ট হবে তাহলে বলেছে শক খাই বলো? শর্ট খেয়ে যাই। শক খাও, বিনা জল দিয়েই শক খাও, সেটা কারণ অনেক কিছু হতে পারে। সেটা বিনা জল দিয়ে শক খাওয়া মানে বিশেষ করে বর্ষাকালে যেটা হয়, বর্ষাকালে দেখবে যখন আমরা সুইচ অন অফ করি অনেক সময় ফ্ল্যাশ দেখতে পাওয়া যায়। মানে তুমি বিশেষ করে অন্ধকার ঘরে যদি সুইচ অন অফ করো, তুমি ওই সুইচের সামান্য যে ফাঁক দেখা যায় সেই ফাঁকের মধ্যে দিয়ে দেখবে বিদ্যুৎ ঝলক দেখা যাচ্ছে। এটা এটার কারণ হচ্ছে বাতাসে এই সময় ময়েশ্চার বেশি থাকে
এবং ময়েশ্চার বেশি থাকার কারণে যখন দুটো অ্যাকচুয়ালি হোয়াট ইজ সুইচ? সুইচ হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট আর নন কন্ট্যাক্ট এর একটা সিস্টেম। অর্থাৎ আমি যখন অন করব তখন দুটো পয়েন্ট ইলেকট্রিক্যালি কন্ট্যাক্টেড হবে, মানে কানেক্টেড হবে, আর যখন অফ করব তখন তারা ডিসকানেক্টেড হবে। এই তো মূল কথা সুইচের, সেটা আমি যেমনভাবেই তৈরি করি না কেন। এইবার যখন দুটো পয়েন্ট, ধরো এইরকম দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট আমি সুইচটা অন করব, এই দুটো পয়েন্ট আস্তে আস্তে এইভাবে ঠেকতে চাইছে। এবার তোমরা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ভোল্টেজের রিলেশন তোমরা জানো না, ক্লাস 12-এ আছে। আমি বলে দিচ্ছি, এই ইলেকট্রিক ফিল্ড মানে ই ইকুয়াল টু ভি বাই ডি হয়, অর্থাৎ রিলেশনটা এইরকম, ই ইকুয়াল টু ভি বাই ডি। এই ইটা কি? ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড জিনিসটা খায় না মাথায় দেয়, জানা নেই, এক্ষুনি জানতেও হবে না। অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড জিনিসটা খুব কঠিনও কিছু নয়। তোমরা কুলম্বের সূত্র ক্লাস 8-এ পড়ে এসছো বা এখনও পড়েছো। কুলম্বের সূত্রে Q1 Q2 দুটো আধান ছিল, দুটো চার্জ ছিল, তাদের মধ্যে অ্যাট্রাকশন আমরা হিসেব করেছিলাম কুলম্বস ল দিয়ে। আর এই যদি তাদের দুটো চার্জ Q1 Q2 না ধরে যদি একটি তারই মধ্যে ইউনিট চার্জ ধরে নিই, তাহলে সেই ইউনিট চার্জরা ওই আরেকটি কিউ চার্জের জন্য যতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটাই হচ্ছে সেই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড। এটাই হচ্ছে ডেফিনেশন। এই দুটো ধরো প্লেট আছে, এইটা একটা প্লাস প্লেট, এটা একটা মাইনাস প্লেট, এবং এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ডি। তাহলে এদের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে এই মাঝের অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড হবে ভি বাই ডি। বুঝতেই পারছো, ডি যত কমবে ইলেকট্রিক ফিল্ড তত বাড়বে, তত স্ট্রং ইলেকট্রিক ফিল্ড হবে। ইলেকট্রিক ফিল্ড স্ট্রং হওয়ার অর্থ কি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রং হওয়ার অর্থ হচ্ছে এখানে কোনো চার্জ পার্টিকেল যদি ফেলো, সেটা খুব তীব্র বল অনুভব করবে, তীব্র থেকে তীব্রতর বল অনুভব করবে। তাহলে এই ডিটা যত কমবে, আমরা একটা জিনিস বুঝতে পারছি, ডিটা যত কমবে ই তত বাড়বে, বিকজ ডি ইজ ইন দ্য ডিনোমিনেটর। তাহলে স্যার কিন্তু আমি যত কাছে আনবো, এক সময় কাছে আনতে আনবে তো এরা যেহেতু বিপরীত চাপ যুক্ত, তো নিজেদেরকে আকর্ষণ করে ফেলবে ডিজিটাল। আমি ডিসি সুইচের ক্ষেত্রে যদি ভাবি, তারা নিজেরা নিজেদেরকে আকর্ষণ করে ফেলবে, তো নিশ্চয়ই ফেলবে, সেটা মিথ্যে নয়। কিন্তু ব্যাপার হচ্ছে সেই আকর্ষণ বলটা খুব ক্ষীণ হবে, আর তুমি ওই আকর্ষণটা বুঝতে পারবে না, সেই রকম আকর্ষণ করবে না। মানে স্যার তুমি, স্যার 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 স্যার, আর একবার বলবেন বন্ধু বেরিয়ে। মানে ব্যাপার হচ্ছে তুমি, মানে আমরা সেই আকর্ষণটা এক্সটার্নালি বুঝতে পারবো না। আকর্ষণ তো করবে ডিসি ক্ষেত্রে, এসির ক্ষেত্রে করবে না, ডিসির ক্ষেত্রে অবশ্যই আকর্ষণ করবে। সেই আকর্ষণটা আমরা ফিল করতে পারবো না, সেটা যথেষ্ট ফিবল হবে। যদি না খুব হাইলি তোমার মানে চার্জড হয়, অর্থাৎ এটা খুব হাইলি পজিটিভলি চার্জ, এটা খুব হাইলি নেগেটিভলি চার্জ, এরকম যদি না হয়, তাহলে তাদের মধ্যে আকর্ষণটা আমরা বুঝতে পারবো না। এইবার আমি সুইচটা অন করছি, ধরো আমি এই আমার দুটো আঙুল, দুটো প্লেট, আমি সুইচ অন করছি, মানে দুটো প্লেট আস্তে আস্তে ঠেকতে ঠেকতে যাচ্ছে। এই ঠেকতে ঠেকতে অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এই যে আমি এইখানে যে গ্যাপটা রেখেছি, এই গ্যাপটা আস্তে আস্তে ধরো দুটো প্লেটের মধ্যে কমতে 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 একটা সময় জিরো হচ্ছে। তাহলে যত কমছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রঙ্গার হচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যত স্ট্রং হচ্ছে, এইখানে ইলেকট্রন আছে, এই প্লেটে এক্সেস ইলেকট্রন আছে উপস্থিত। এই পজিটিভ প্লেট তখন ওই স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের জন্য করবে কি, এই ইলেকট্রনটাকে বলবে এই তুই চলে আয়। বলে কি করে যাব? তোমার আমার মধ্যে তো এখনো তো কোনো ব্রিজ তৈরি হয়নি, কন্ট্রাক্ট তৈরি হয়নি। বললো তুই এমনি ফাঁকা মাঠ দিয়ে চলে আয়, অর্থাৎ এই এয়ার মিডিয়াম দিয়ে চলে আয়। এদের ইলেকট্রিক ফিল্ড এত স্ট্রং হয়ে যায়, তখন এই ইলেকট্রনগুলো এই সারফেস ছেড়ে এই পজিটিভ প্লেটের দিকে এয়ার মিডিয়াম দিয়েই চলতে থাকে, এবং এয়ার মিডিয়াম দিয়ে যখন চলতে থাকে, the electrons necessarily collides with the air molecules. ওইখানে তো বাতাস আছে, এয়ার মলিকুলসের সঙ্গে কলিশন হয়। সেই এয়ার মলিকুলসের সঙ্গে কলিশনের জন্য হিট উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, বুঝতেই পারছো, এবং অতিরিক্ত তাপ থেকে আলো উৎপন্ন হয়, যে কারণে মেঘের মধ্যে বজ্রপাত হয়। ঠিক সুইচের ওই যে ঝলকটা দেখতে পাও, সেটা হচ্ছে ওইটারই একটা মিনিয়েচার, ছোট একটা সংস্করণ বলতে পারো। তাহলে এইবার কেন এই মানে, তার মানে ইলেকট্রনগুলো কেন এইরকম ফাঁকা স্যার জায়গা দিয়ে, কিন্তু আপনি যে বললেন না
ইলেকট্রনের কণাগুলো কলিশন ঘটায়, হুম। তো স্যার আমরা জানি যে গ্যাসীয় অবস্থায় তো অণুগুলো অত্যন্ত মানে অণুদের মধ্যে ফাঁক অত্যন্ত বেশি থাকে, তো মানে কলিশন হওয়ার চান্সটা অনেক কম। তাও করে, যদি না হয় তাহলে তো তোমার এই বজ্রপাত টজ্রপাত কিছুই হতো না, যে কোনো চার্জ পার্টিকেল। তোমার এখানে কি না বজ্রপাতের ক্ষেত্রে না ধরুন, তো মানে একটা মেঘ থেকে কত কত মানে কত কোটি বলতে গেলে 1 থেকেও বেশি ইলেকট্রন চলে যাচ্ছে, এখানেও, তো তার ক্ষেত্রে কলিশন হওয়ার চান্সটা। হ্যাঁ, সেখানে মেঘের সাইজটাও অনেক বড়, এখানে জায়গাটা ছোট, ইলেকট্রনের সংখ্যা কম, ঠিকই বলেছো, কিন্তু সেখানে তার মানে ইলেকট্রন যতগুলো যাচ্ছে, ওখানেও তোমার মেঘের ক্ষেত্রে জায়গাটা অনেক বড়, অনেক বেশি যাচ্ছে, তাতে কিছু অসুবিধা হয় না, ব্যাপারটা একই ধরনের হয়। আর ওখানে আরো বেশি যায় 100 বার, তাই জন্যই অত তীব্র হয়। এখানে যদি ওই বজ্রপাতের মতো তীব্র হতো তাহলে তো তুমি সুইচ অন করার সঙ্গে সঙ্গে মানে রাম নাম সত্যি হ্যাঁ বলতে হতো তোমার নামে, বুঝতে পারছো? অতটা স্ট্রং হয় না, কিন্তু হ্যাঁ হয়। ঠিক আছে। তা ব্যাপারটা হচ্ছে যে, তার মানে কেন বিদ্যুৎ ঝলকটা দেখা গেল? ডিউ টু দ্য কলিশন অফ, রাদার বলতে পারো ওয়াটার মলিকুলস এর মধ্যে উপস্থিত থাকে, মানে ময়েশ্চার উপস্থিত থাকে। ড্রাই এয়ার কন্ডাক্ট করতে দেয় না অতটা, তোমার H2 মলিকুলস উপস্থিত থাকে সেই ওয়াটার ভেপার উপস্থিত থাকার জন্যে, এবং তারা ওই কন্ডাকশনটায় মানে তাদের সঙ্গে ধাক্কাধাক্কিটা বেশি হয়, এবং আমরা দেখতে পাই যে ওই বিদ্যুৎ ঝলকটা। কিন্তু শীতকালে ওই ময়েশ্চার কন্টেন্টটা কমে যায়, শীতকালে ওই রকম ফ্ল্যাশিং অতটা দেখতে পাবে না। ইউ উইল নোটিস দিস ফ্ল্যাশিং ইন মনসুন, মানে এই বর্ষাকালেই দেখতে পাবে বেশি, এই আর কি। আচ্ছা, যে জায়গাটা আর একটু আলোচনা করতে হতো, বাদ দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে থ্রি পিন প্লাগ। তোমাদের দেখলাম আছে সিলেবাসে, থ্রি পিন প্লাগ একটা আছে, আর একটা কালার কোড বলে একটা জিনিস আছে। এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো মানে কিছুই নয়, নিজেরা পড়ে নিলেও বুঝতে পারবে, তবু একবার বলে রাখি। থ্রি পিন প্লাগ স্যার দেখে, হ্যাঁ। স্যার বলছি, একটা বলছিল যে গ্রীষ্মকালে যখন মাঝে মাঝে বৃষ্টি হয়, মানে সেক্ষেত্রেও কি তখন মানে মানে সূর্যের মধ্যে তখন ওইটা হওয়ার ই থাকে, সম্ভাবনা থাকে? বুঝতে পারলাম না, আরেকবার বলো, পৃষ্ঠটানের জন্য কি হয়? না মানে বলছি গ্রীষ্মকালে মানে ও, সামান্য যখন গ্রীষ্মকালে, মাঝে 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 বৃষ্টি হয়, হ্যাঁ। তখন ওই ওই সূর্যের মধ্যে ওইটা মানে ওই ইলেকট্রিক স্পার্কের কি সম্ভাবনা থাকে তখন? আসল কথা সবটাই নির্ভর নির্ভর করছে যে, বা মানে তোমার ওই ঘরের মধ্যে কতটা ময়েশ্চার আছে, বুঝতে পেরেছো? গ্রীষ্মকাল আচ্ছা। হঠাৎ করে এক পশলা বৃষ্টি হলে হয়তো খুব ময়েশ্চার বাড়বে না ঘরে, কিন্তু আবার দেখা যায় অনেক সময় গ্রীষ্মকালে বৃষ্টি হয়নি কিন্তু খুব ভ্যাপসা ওয়েদার, তখনও ময়েশ্চার কন্টেন্ট অনেক বেশি থাকতে পারে, হাই থাকতে পারে, বৃষ্টি হবে হবে করছে কিন্তু হচ্ছে না। আচ্ছা। ঠিক আছে, তা সুতরাং ওইভাবে বলা সম্ভব না। তবে শীতকালে ইন জেনারেল শুকনো ওয়েদার, তো আমাদের গা হাত পা ফেটে যায়, দেখো না, আমাদের তেল মাখতে হয়। তো যাই হোক, থ্রি পিন প্লাগে চলে আসি। থ্রি পিন প্লাগ দেখেছো, প্লাগ আর প্লাগ সকেট, এই দুটো জিনিস তোমরা আহ, কি বলে, ভুল করো না। অনেকে প্লাগ সকেটটাকেও প্লাগ বলে, প্লাগ পয়েন্ট বলে। প্লাগ পয়েন্ট বলে কিছু হয় না, প্লাগ সকেট, অর্থাৎ যার মধ্যে আমি প্লাগটাকে গুঁজছি সেই জায়গাটা হচ্ছে সকেট, আর যে জিনিসটা গুঁজছি সেটা হচ্ছে প্লাগ টপ। কেউ কেউ প্লাগ টপও বলে, সেটাও ভুল নয়, বা শুধু প্লাগ। এই প্লাগ, থ্রি পিন প্লাগ বিশেষ করে দেখবে দুটো সেম সাইজের পিন থাকে, আরেকটি লম্বা এবং একটু মোটা আরেক ধরনের পিন থাকে, যেটাকে আর্থ পিন বলা হয়। এবং এই আর্থ পিনটা সাধারণভাবে যে কোনো যন্ত্রের মেটাল বডির সঙ্গে কানেক্টেড থাকে, অর্থাৎ যন্ত্রটা চলতে চলতে যদি কোনো রকম কলকবজার ডিফেক্টের জন্য, এমনি সাধারণ অবস্থায় নয়, সাধারণ অবস্থায় আর্থ পিনের মানে আর্থ লাইনের কোনো ভূমিকা নেই, কিন্তু যন্ত্রটা যদি কোনোভাবে ডিফেক্ট তৈরি হয় তার মধ্যে, চলতে চলতে হতেই পারে সেফটি রিজনসের জন্য, ওই ধরো যন্ত্রের বডিটা, যন্ত্রের মেটাল পার্টটা হয়তো ইলেকট্রোকিউটেড হয়ে গেল, এবং তুমি সেই জায়গায় যদি জানো না, তুমি তো ধরো একটা যন্ত্র ইলেকট্রোকিউটেড না ইলেকট্রোকিউটেড নয় সেটা তো চোখে থেকে বুঝতে পারবে না, সেই অবস্থায় তুমি ছুলে সেটাকে শক খেয়ে গেলে, সেরকম ফেটাল শক হলে মারাও যাবে। তা সেই জায়গা থেকে বাঁচার জন্য আমাদের আর্থ কানেকশনটা দরকার।
আর্থ কানেকশন থাকলে কি হবে না, বডিটা যখন কোনো একটা যন্ত্রের যখন ক্যাবিনেটটা ইলেকট্রোকিউটেড হয়ে যায়, তখন সেইটা যদি আর্থ কানেক্টেড হয়, তাহলে ওই অতিরিক্ত ভোল্টেজটা পৃথিবী করে কি গ্রাউন্ড করে দেয়। এবং পৃথিবী গ্রাউন্ড যখনই ওই অতিরিক্ত ভোল্টেজটাকে গ্রাউন্ড করে দিচ্ছে বা ওই ইলেকট্রিকিউশনটাকে গ্রাউন্ড করে দিচ্ছে, তার মানে কারেন্টটা তখন আর, মানে আমি যদি একটা তোমার এর কথা ভাবি, অর্থাৎ কি বলে, ওই আমাদের একটা সার্কিটের কথা ভাবি, যে সার্কিটে তোমার পজিটিভ এন্ড থেকে কারেন্ট বেরিয়ে নেগেটিভ এন্ডে ফেরার কথা ছিল, সেই নেগেটিভ এন্ডে না ফিরে গোটা কারেন্টটাই তখন গ্রাউন্ডেড হয়ে যায়। এই গ্রাউন্ডেড হয়ে গেলে আমি ছুঁলে আহ, হাত দিলে আমার শক লাগবে না, এটা যেমন একটা দিক সত্যি। আর দ্বিতীয় কথা, অনেক সময় ওই তোমার গ্রাউন্ডেড হয়ে যাওয়ার কারণে ওই সার্কিটটা একটা শর্ট পাথ পেয়ে যায়। এই শর্ট পাথ পেয়ে গেলেই অতিরিক্ত কারেন্ট ফ্লো করবে এবং বাড়ির ফিউজ উড়ে যাবে। তখন তুমি অ্যালার্ট হয়ে যাবে যে আমার তার মানে যন্ত্রটা কোথাও সমস্যা করছে। তাহলে যন্ত্রটা সমস্যা করছে কিনা সেটা বোঝবার জন্য আমার আর্থ কানেকশন থাকা এবং আর্থ কানেকশন দিয়ে অতিরিক্ত কারেন্ট ফ্লো করে যাওয়ার ফলে ফিউজ উড়ে যাওয়া, এটা জরুরি আর কি, দরকার পড়ে অনেক সময়। স্যার বলছি শর্ট পাথটা কোথায় হচ্ছে? শর্ট পাথটা অনেক রকম ভাবে হতে পারে, যেমন ধরো একটা ছবি আঁকি, তাহলে বোঝার সুবিধা হবে। স্যার পুরো ব্যাপারটা আর একবার বলবেন? কি আরেকবার বলবো? মানে স্যার আর্থিংটা কেন মানে আর্থিং বলছি, আর্থ কানেকশনটা কেন দরকার? ওই তো আর একটা যেটা বলছিলাম সেখানে দেখি যে যেটা মোটা পিনের কথা বলছেন আপনি, সেটা কিন্তু যে চার্জার সেখানে মোবাইল চার্জারে থাকে না, মানে কিছু কিছু ক্ষেত্রে থাকে না, এটা কেন হয়? বলছি। আচ্ছা, এটা টেবিল ফ্যান ধরো, টেবিল ফ্যান থেকে দুটো তার বেরিয়ে এসছে প্লাগে গোঁজার জন্যে, এই গেছে, এই গেছে। এইবার আমি ধরে নিচ্ছি, এটা আমার বোঝার সুবিধের জন্য এটা হচ্ছে ডিসি টেবিল ফ্যান। মানে এসি দিয়ে আমরা, এসি যেহেতু অল্টারনেটিং ফেজ নিউট্রাল, তোমরা গন্ডগোল করবে, বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমরা ধরে নিচ্ছি এই দিকটা প্লাস লাগিয়েছি, এই দিকটা মাইনাস লাগিয়েছি, এইখান দিয়ে কারেন্ট ফ্লো করছে, দিয়ে এইখানে যাচ্ছে, পাখা ঘুরছে, এই এসে আবার ফেরত আসছে, আমরা এই আপাতত ধরে নিলাম। এবার পাখার কয়েলের একটা রেজিস্ট্যান্স আছে, ধরা যাক আমরা ধরে নিচ্ছি আমাদের বোঝার জন্য এটা 100 ওয়াট এই কয়েলটা, বা ধরো 100 ওয়াটও ধরা দরকার নেই, এই পাখার কয়েলের রেজিস্ট্যান্সটা মনে করো 100 ওহমস এর রোধটা। এইবার এইটা এই যে তোমার স্ট্যান্ডটা যেখানে পাখাটা লাগানো আছে, এটা মেটালের, ঠিক আছে। এইবার কোনোভাবে এই যে তারটা এইখান দিয়ে ঘষেছে, এই যে তারটা এখান দিয়ে ঢুকেছে, এই মেটালের মধ্যে ফাঁকা একটা জায়গা আছে, এইখানটায় ঘষাঘষি পেয়ে এই তারের ইনসুলেশনটা ক্ষয়ে গেছে, ক্ষয়ে গিয়ে তামাটা এই মেটাল বডির সঙ্গে ঠেকে গেছে, তুমি জানতে পারোনি, তোমার নজরে পড়েনি, তুমি দেখতে পাওনি। তাহলে সেই অবস্থায় আমি যদি এই মেটাল বডিটা টাচ করি, আমি সঙ্গে সঙ্গে ইলেকট্রিকিউটেড হয়ে যাব। আর স্যার এটা ফেটাল কানেকশন, মানে একদম ফেটাল শক হবে না? হ্যাঁ, ফ্যাটাল শক হবে তো, অনেক লোক মারা গেছে। এই টেবিল ফ্যান খুব খতরনাক জিনিস, টেবিল ফ্যান বা পেডেস্টাল ফ্যানে মারা গেছে এরকম মানে নিজেদের মানে অসাবধানতার জন্য আমার জানা বেশ কিছু উদাহরণ আছে আর কি। তো ব্যাপার হচ্ছে যে এরকম রাত্রিবেলা ছেলে তোমার পড়াশুনো করে খাবে, মা ওকে বলেছে তুমি আমার খাবার ঢাকা দিয়ে শুয়ে পড়ো, তোমার শরীর খারাপ, তোমাকে রাত করতে হবে না। এবার বলছে হ্যাঁ তুই পড়বি, আমি শুয়ে পড়বো, বলে না শুয়ে পড়ো, আমার একটু দেরি হবে। এবার ছেলে পড়াশুনো করে ডাইনিং টেবিলে খাবার ঢাকা দিয়ে রাখা আছে, এবার গরমকাল, খাবার খুলে খেতে বসেছে, গরম লাগছে, তখন বলছে টেবিল ফ্যানটা চালিয়ে দিই, ডাইনিং টেবিলেরই এক পাশে টেবিল ফ্যানটা রাখা আছে, যে মুহূর্তে টাচ করেছে সেই মুহূর্তেই সে একদম ছবি হয়ে গেছে। এরকম মানে পরের দিন সকালবেলা মানে মা ঘুম থেকে উঠে দেখছে বা মাঝরাত্রে উঠে দেখছেন যে ছেলে এরকম অবস্থা। তা কিছু করার নেই, মানে এই একদম মারাত্মক ফ্যাটাল।
টেবিল ফ্যানের ক্ষেত্রে বা এই পেডেস্টাল ফ্যানের ক্ষেত্রে এখন প্লাস্টিক বডি হয়েছে অনেক ফ্যানের। আগেকার দিনে তো ধরো সবই পুরোটাই মেটাল কেসিংয়ে থাকতো। মেটাল কেসিংয়ে থাকলে বিপদ অনেক বেশি, এবং সেখানে অলওয়েজ ইট ইজ অ্যাডভাইজেবল টু টাচ দ্য ফ্যান বাই সুইচিং অফ। আগে সুইচ অফ করে তারপর ফ্যানটাকে ছোবে। আর যেটা বলতে গেলাম সেটা হচ্ছে, ধরো এইখানে তোমার এই ইনসুলেশনটা ছুলে গেছে, অর্থাৎ গায়ের যে কোটিংটা, প্লাস্টিক কোটিংটা মানে ঘষে গেছে, তুমি জানো না। এবার এইটা এবার তাই জন্য বডি হয়ে গেছে, অর্থাৎ এটা এর সঙ্গে ঠেকে গেছে, তাই তুমি বডিতে হাত দিলেই শক খাবে। আমি এবার যদি এই বডিটা এখান থেকে আর্থ করে রাখি, তাহলে যেই মুহূর্তে যে কারেন্ট এখান দিয়ে এসেই এত কয়েল 100 ohms ঘুরে যাওয়ার কথা ছিল, সেই মেটাল বডি হয়ে সরাসরি আর্থ হয়ে যাবে। এবং এইটা তো মোটা একটা মেটাল কেসিং, তার মানে তার রোধ প্রায় নেই, তার রোধ প্রায় 0 ohms-এর মতো। তখন কারেন্ট কি করবে, সে দেখবে যে আমার বাবা এই এত কয়েল টয়েল দিয়ে ঘুরে আসার দরকার নেই, আমি এই সোজা এসে এখান দিয়ে গ্রাউন্ড হয়ে যাব। তাহলে 0 ohms-এর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, তাহলে তখন কারেন্টের পরিমাণ কী হবে, থিওরিটিক্যালি ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে থিওরিটিক্যালি ইনফাইনাইট যদি হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে ফিউজ উড়ে যাবে। ফিউজ কীভাবে ওড়ে সেটা বুঝিয়ে দিলাম। ফিউজ যদি নাও ওড়ে, যদি ধরো এই এই তারটা, অর্থাৎ এই নেগেটিভের দিকে তারটা ঘষেছে, তাহলে ফিউজ উড়লো না, এমনও হতে পারে। হ্যাঁ, কিন্তু তোমার স্যার এসি কানেকশনের ক্ষেত্রে নেগেটিভ তারটা আমরা নিউট্রাল ধরবো তো? হ্যাঁ, নেগেটিভ বলে কিছু হয় না এসিতে, কারণ লাইভটাই একবার পজিটিভ হয়, একবার নেগেটিভ হয়। মানে অ্যাকচুয়ালি নিউট্রালটা হচ্ছে মানে যার রেসপেক্টে আমি মানে ওই লাইভ তারের পজিটিভ নেগেটিভটা মাপি, সেই সাপেক্ষটা হচ্ছে তোমার লাইভ। তাহলে আমার আর্থ কানেকশন আমাকে বাঁচিয়ে দিল এখানে, বুঝতে পারছো, এবং আমাকে অ্যালার্টও করলো যে দেয়ার ইজ সাম শর্ট সার্কিট উইদিন দিস অ্যাপ্লায়েন্স। আমি যেই মুহূর্তে পাখার সুইচটা অন করেছি, সেই মুহূর্তেই দেখলাম হুট করে ফিউজ উড়ে গেল, তার মানে পাখা ব্যাটা কোথাও শর্ট হয়ে বসে আছে। আর স্যার বলছি, যদি নেগেটিভ তারটা যদি আপনি বলছিলেন, ওটাতে কি হবে তাহলে? ওটাতে যদি তুমি করো, ও ক্ষেত্রেও ওই ফিউজ ওড়ার ব্যাপারটা ঘটতে পারে, নাও ঘটতে পারে, নাও ঘটতে পারে। মানে সেটা ডিপেন্ড করছে যে এই যে পাথটা, ফিউজ যদি না ওড়ে তার মানে জানবে এই যে পাথটা, এই পাথটা কতটা, মানে হয়তো এই যে বললাম যে ইনসুলেশনটা ক্ষয়ে গেছে না, এই ইনসুলেশনটা যদি খুব বেশি করে ক্ষয়ে যায়, ভালো করে ও কানেকশান পেয়ে যায়, তাহলে তো ফিউজ উড়বেই। আর যদি এমন হয় যে ও ভালো কানেকশান পেলো না, সামান্য সামান্য কানেকশান পেলো, তাহলে অনেকটা কারেন্ট আর্থ হয়ে যাবে, কিন্তু সেই কারেন্টটা নিশ্চয়ই ইনফাইনাইটলি লার্জ হবে না যাতে করে ফিউজটা উড়ে যায়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ফিউজ হয়তো উড়লো না, বা হয়তো পাখাও ঘুরছে, দেখা যাবে পাখা ঘুরছে না, তার মানে পাখাও ঘুরছে, কিন্তু তার সত্ত্বেও তোমার কিন্তু মানে বডি শর্ট হয়ে আছে আর কি। তুমি বডিতে হাত দিলে শক খাবে না, ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস থিং। এমন স্যার তাহলে যদি ফিউজটা যদি না ওড়ে, তাহলে তো স্যার কখনো বুঝতেই পারবো না জিনিসটা শর্ট হয়েছে কি হয়নি। না, বুঝতে পারবে আমরা না। তো আর জানবো না যে যে ইয়ে ওটা আর্ট হচ্ছে না কি হচ্ছে। না, আমি টিভিতে বলেছিলাম যে ওরা আর্ট আর এটা যদি বলেছিলাম যখন ঠিক করা হয়, তাহলে আমি এখানে দেখেছিলাম যে আমাদের এখানে লোক এসেছিল, মানে টিভিতে বলেছিলাম, তখন তো দেখলাম একটা বাল্ব করে নিয়ে এলো, নিয়ে নিউট্রালে একটা লাইভে ঠাকালো, একটা আর্থিংয়ে ঠাকালো, বাল্বটা জ্বলে গেল। এটা মানেটা কি বুঝতে পারলাম না। কেন না, বোঝা তো কিছু নেই। নিউট্রালের সঙ্গে যদি আমি বাল্বের একটা প্রান্ত আর লাইভের সঙ্গে একটা প্রান্ত ঠেকাই, যেমন বাল্ব জ্বলে, তেমনি করে লাইভে একটা বাল্ব একটা প্রান্ত ঠেকিয়ে একটা আর্থিংয়ে ঠেকালেও বাল্ব জ্বলবে। কারণ তখন পাতটা, তার মানে তুমি বাল্বটাকে, তুমি তার মানে এরকম বাল্ব ধরো আছে, এই বাল্ব, তার মানে একটা তুমি এই এসি এখানে তোমার দেওয়া আছে, এইটা ধরো আর্থ করা আছে, এদিকটাও আর্থ করা আছে, তাহলে তোমার তখন কি হবে না, এইখান দিয়ে কারেন্ট ফ্লো করে এখানে সার্কিট কমপ্লিট হয়ে গেল, তখন না জ্বলার কিছু নেই। বুঝতে পারা গেল? আচ্ছা, আর
থ্রি পিন প্লাগ নিয়ে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখবে আর্থ পিনটা মোটা করা হয়, এই নিয়ে প্রশ্ন করা হয়, মোটা বড় করা হয়। তার কারণ হচ্ছে দুটো কারণ। এক নম্বর হচ্ছে যে কানেকশানটা যেন কোনোভাবে ভুল না হয়ে যায়, এবং দেখবে আম, ওই ভালো করে প্লাগ টপটাকে, যে কোনো একটা থ্রি পিন প্লাগ টপ ভালো করে যদি পর্যবেক্ষণ করো, দেখবে এই রকম আর্থ পিন এরম জায়গায় থাকে, আর এইখানে এই দুটো থাকে। তা প্রথম কথা হচ্ছে এইগুলো সেন্টার যদি জয়েন করো, দেখবে এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়, সমদ্বিবাহু ত্রিভুজ হয়, কখনোই সমবাহু ত্রিভুজ হয় না। কেন করা হয়? যাতে করে আমার প্লাগ সকেটের মধ্যে, এই যে প্লাগ সকেট, আমি যদি প্লাগ সকেট আঁকি, এই প্লাগ সকেটের মধ্যে এই একটা হোল থাকে, এই একটা হোল থাকে, এই একটা হোল থাকে। আমি চাইলেও অন্য কোনো প্লাগ, মানে অন্য কোনো পিনকে অন্য কোনো যে পিনে, ভুল পিনে ঢোকাতে পারবো না। এই আইসোসেলিস ট্রায়াঙ্গেল করার উদ্দেশ্য হচ্ছে এইটা। আমাদের যে ফাইভ সেটা যদি কোনোভাবে ঢুকিয়েও ফেলি তাহলে কি হবে? ঢুকে ফেলতে পারবে না, তো সেই জন্যই তো এইভাবে সিস্টেমটা করা। ঢোকাবে কি করে? টু পিনের ক্ষেত্রে সম্ভব, থ্রি পিনের ক্ষেত্রে সম্ভব নয় তো। স্যার, স্যার কিন্তু স্যার ওইটাই বলছিলাম যে টু পিনের যে সমস্ত ইয়েগুলো, ওখানে তো কোনো আর্থিং এর এটা থাকে না, তাহলে ও সমস্ত গুলোর ক্ষেত্রে মানে কোনো আসছি আসছি না আসছি কোনো সিকিউরিটি কোনো ইয়ে নেই। আসছি ব্যাপার হচ্ছে যে, আর স্যার, হ্যাঁ বলো, প্রশ্নটা বলে নাও। কিছু কিছু কাঠের মিস্ত্রি থেকে মানে আমাদের বাড়িতেই হয়েছিল যে কাঠের কাজ করছিল, তো এবার ওরা যে ইলেকট্রিক্যাল কানেকশন ব্যবহার করছে, এবার ওদের কোনো সকেট নেই, ওরা তিনটে চারটে প্লাগিং ওই জায়গায় গুঁজে দিচ্ছিল। তাহলে ওরা যদি এরকম গোলমাল করতো তাহলে কি হতো? গোলমাল করলে চলতো না, ওরা জানে কোনটা কি। মানে স্যার ওরা কোনো ওরকম প্লাগ ব্যবহারই করছে না, ওরা মানে তিনটে তার দিয়ে তিনটে জায়গায় গুঁজে দিচ্ছে। হুম। আর স্যার বলছি যে এটা কি মানে কোনো নিয়ম টাইপের? মানে আমি দেখেছি যে যেটা আর্ট পিনের ডান দিকে যে ফুটোগুলো থাকে সেগুলো লাইভ, আর বাঁ দিকে যে ফুটোগুলো থাকে সেগুলো নিউট্রাল। মানে কি কোনো নিয়ম, না এটা করা হয় এমনি? না, এটাই কনভেনশন। এই যে প্লাগ সকেট দেখছো, এই থ্রি পিন প্লাগ সকেটের ক্ষেত্রে এইটা হচ্ছে লাইভ, এইটা হচ্ছে নিউট্রাল, এইটা হচ্ছে আর্থ। তার মানে এইটাকেই তো তুমি ঘুরিয়ে এইভাবে লাগাচ্ছ, তাহলে দিস শুড বি ইয়োর লাইভ, দিস শুড বি ইয়োর নিউট্রাল, দিস শুড বি ইয়োর আর্থ। এই জিনিসটাকে তো তুমি উল্টে নিয়ে গিয়ে এরমভাবে লাগাচ্ছ, তাহলে আমার অ্যাকচুয়ালি, তার মানে আমি প্লাগটা আঁকতে চাইছি এইভাবে। এই জিনিসটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে এখানে ঢোকাবো, তাহলে এটা আমার আর্থ, এইটা লাইফ, এটা নিউট্রাল। কারণ আমি যখনই এটাকে ঘোরাবো মুখটা, তখন লাইফটা আমার বাঁ দিক থেকে ডান দিকে চলে যাবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর্থ কানেকশনটা বড় করা হয়, দেখবেন আর্থ পিনটা বড় করার উদ্দেশ্য হচ্ছে লাইভ বা নিউট্রাল কানেক্টেড হওয়ার আগেই আর্থটা কানেক্টেড হয়ে যায় সিস্টেমের সঙ্গে, এবং তাতে করে সেফটিটা এনশিওর্ড হয়। অর্থাৎ তুমি লাইভ কানেক্ট করার আগেই তুমি আর্থ কানেক্ট করে ফেলেছো, সেফটি ফার্স্ট। আর তোমাদের প্রশ্ন ছিল যে টু পিনের ক্ষেত্রে স্যার, তাহলে কি ব্যাপার টু পিনের ক্ষেত্রে? টু পিন সাধারণভাবে আমরা ইউজ করি সেই সমস্ত অ্যাপ্লায়েন্সে যাদের ইলেকট্রিক্যাল, বলতে পারো কনজামশন অত্যন্ত কম, মানে যাদের বলতে পারো ওয়াটেজ রেটিং অত্যন্ত কম, সেই সমস্ত যন্ত্রের ক্ষেত্রে আমরা টু পিন কানেকশন ব্যবহার করি। টু পিন কানেক্ট, যাদের যে সমস্ত যন্ত্র কম কারেন্ট মানে ব্যবহার করে, কম ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করে, বা লো ওয়াটেজ ডিভাইস, সেই লো ওয়াটেজ ডিভাইসের ক্ষেত্রে একটা সুবিধে হচ্ছে যে তার মধ্যে দিয়ে অত্যন্ত কম কারেন্ট যাওয়ার ফলে খুব সামান্য পরিমাণ তাপ উৎপন্ন হয়, এবং সেই সামান্য তাপ থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় থাকেই না। ফলে সেটাকে থ্রি পিন করে খরচ বাড়ানোর দরকার পড়ে না। তোমার ওই টু পিনেই চলে আর কি। থ্রি পিন। স্যার স্যার কিন্তু শর্ট হওয়ার ব্যাপারটা, হুম। শর্ট শর্ট সার্কিট হওয়ার ব্যাপারটা শর্ট সার্কিট হবে যদি- শর্ট সার্কিট হতে গেলে তো তোমার ওই ইনসুলেশনগুলো নষ্ট হতে হবে। ইনসুলেশন সাধারণভাবে অতিরিক্ত কারেন্ট ফ্লোয়ের ফলে গরম হয়ে গিয়ে ইনসুলেশন নষ্ট হয়। যে তারের মধ্যে দিয়ে এমনিতেই খুব কম কারেন্ট ফ্লো করে,
হ্যাঁ মিলিঅ্যাম্পিয়ার অর্ডারের কারেন্ট ফ্লো করে, সেখানে অতটা হিট তৈরি হয় না, ইনসুলেশন অনেক দিন ঠিক থাকে। আর স্যার বলছি, আমি একটা ঘটনা দেখেছি স্যার, যখন মানে বাড়ি ইলেকট্রিক মিস্ত্রিরা সেই একটা স্ক্রু ড্রাইভারের মতো একটা জিনিস ওটা প্লাগে ঢুকিয়ে দেয়, দিয়ে একটা পিনে ঢোকায়, দিয়ে সেই ঢুকিয়ে যেটাতে আলো জ্বলে, দিয়ে ভাব দিয়ে ওরা বলে যে তাহলে কারেন্ট আছে বাড়িতে। আর স্যার ওটা করার সময় দেখেছি একটা দেয়ালে বা কোনো একটা কাঠের জিনিসে হাত দিয়ে রাখে। কাঠের স্যার যদি যে কাঠের জিনিসে হাত দেওয়ার কারণটা কি স্যার? কেননা আমরা যেই ওই স্ক্রু ড্রাইভারের মতো জিনিসটা ব্যবহার করছি, সেই জিনিসটাই তো মানে আমরা যেখানে ধরছি সেখানটাই তো ইনসুলেটেড করা থাকে, তাহলে আবার ধরার কি দরকার? না থাকে না। স্যার ওখানে যে হ্যান্ডেলটা থাকে, মানে ওখানে ওখানে যে একটা হ্যান্ডেলটা থাকে সেটা কিন্তু ধাতুর, মানে ওই হ্যান্ডেলে যদি হাতটা লেগে যায়, আমারই একবার শক লেগে গেছিল, আমাদের ঘরে একটা রয়েছে। আচ্ছা এবার আমার একটু সুযোগ দাও। ব্যাপার হচ্ছে যে ওই স্পন্দন যে কথাটা বললো সেই ঘটনাটাই ব্যবহার করা হয় এইভাবে সার্কিটে কারেন্ট আছে কিনা টেস্ট করবার জন্য। এটাকে আমরা সহজ ভাষায় টেস্টার বলে থাকি এই যন্ত্রটিকে। টেস্টার তোমার লাইভে ঢোকানো হয় একটা প্রান্ত, আর একটা প্রান্তে দেখবে একটা মেটাল ক্যাপ লাগানো থাকে, সেটা তুমি খেয়াল করছো বা করনি আমি জানি না। পিছন দিকে একটা ধাতব সামান্য একটা মেটাল ক্যাপ থাকে, যেটা যে টেস্টার ঢোকাচ্ছে সে ছুঁয়ে থাকে। সে যখন সেটাকে ছুঁয়ে থাকছে, ওই আর্থ কানেকশানটা, মানে পৃথিবীর যে আর্থ কানেকশান, সেই আর্থ কানেকশানের জন্য তার শরীরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে এবং সার্কিট কমপ্লিট হচ্ছে, ফলে ওই যে তোমার টেস্টারের যে ল্যাম্পটা, টেস্ট ল্যাম্পটা, সেটা জ্বলছে। স্যার এবং সেই জন্য কি কোনো ওই কাঠের হাত দিয়ে থাকে? কাঠের উপর দাঁড়ালে বরঞ্চ কোনো জ্বলবার কথা নয়। তুমি মেঝেতে খালি পায়ে দাঁড়ালে ভালো জ্বলবে, বা দেয়াল ছুঁয়ে দাঁড়ালে ভালো জ্বলবে। কাঠের উপর দাঁড়ালে জ্বলবেই না। কাঠের উপর দাঁড়ালে হয়তো ক্ষীণ জ্বলতে পারে, নাও জ্বলতে পারে। কাঠের উপর কাঠ তো ইনসুলেটার, কাঠের উপর দাঁড়ালে সার্কিট কমপ্লিট হবে কি করে? শক লাগার প্রশ্ন নয়। আমি সার্কিটটা আমার শরীরের মধ্যে দিয়ে কমপ্লিট করাতে চাইছি বলেই তো টেস্টার ব্যবহার করছি। টেস্টারে তো শক লাগার কথা নয়। আমাদের শরীরে শক লাগে কখন? যখন একটা নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ আমাদের শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন আমাদের শক লাগে। তাহলে তার চেয়ে যদি কম মাত্রার, আমরা যেমন টর্চের যে কোষ বা সেল ইউজ করি, সে ব্যাটারি সেইটাতে যখন ধরো আমরা অনেক সময়তেই নিজেদের অজান্তেই ব্যাটারির যে পজিটিভ এন্ড আর নেগেটিভ এন্ড, কোষের যে পজিটিভ এন্ড বা নেগেটিভ এন্ড একটা আঙুলের মধ্যে দিয়ে এইভাবে হয়তো ধরেছি, মানে টাচ করে ধরেছি, তাহলে আমার শরীরের মধ্যে দিয়ে তখন ওই কোষটা তখন কারেন্ট পাঠাচ্ছে, তার সত্ত্বেও কিন্তু আমার শক লাগেনি। তার কারণ কি? কারণ হচ্ছে দ্য কারেন্ট ইজ ভেরি ফিবল। কারেন্ট অত্যন্ত ফিবল। এবার প্রশ্ন করতে পারো যে কেন ফিবল? তার কারণ হচ্ছে যে আমাদের বডির রেজিস্ট্যান্সটা যথেষ্ট বেশি। তাহলে রেজিস্ট্যান্স বেশি হলে ওই 1.5 ভোল্ট সে বিশেষ কিছুই কারেন্ট ফ্লো মানে পাঠাতে পারবে না, অত্যন্ত ফিবল কারেন্ট ফ্লো করবে, এবং সেটা আমরা বুঝতেও পারবো না। এবং এই আমাদের টেস্টারের বেলাতেও তাই হয়। টেস্টারের বেলাতেও ওই যে ভেতরে টেস্ট ল্যাম্পটা জ্বলে আর কি, সেই টেস্ট ল্যাম্পের সঙ্গে সিরিজ কানেকশানে একটা হাই রেজিস্ট্যান্স অলরেডি কানেক্টেড থাকে। তার ফলে ওই পাথে, মানে অর্থাৎ বোর্ড থেকে খুব সামান্য পরিমাণ কারেন্ট ওই তারের মধ্যে দিয়ে ফ্লো করে তোমার শরীরের মধ্যে দিয়ে যায়, ফলে তোমার কোনো শক লাগে না। আর স্যার, হ্যাঁ বলো। স্যার আমাদের রেজিস্ট্যান্স দেহের তাও কত হয়, মানে একটা অ্যাপারেন্ট তাও? এর কিছু কনস্ট্যান্ট ভ্যালু নেই। আমাদের দেহ তো বুঝতেই পারছো সজীব কোষ দিয়ে তৈরি, এবং এই সজীব কোষের প্রথম কথা হচ্ছে যত তোমার দূরত্ব বাড়বে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তত তোমার রোধও বাড়বে। তোমার স্যার আমি দেখলাম এখনই স্যার, ওটা বলছে নাকি যে 1000 থেকে 10,000 পর্যন্ত হতে পারে। ওই তো বলছি মানে আমি, ওটা ডিপেন্ড করছে পুরোপুরি যে কিরকম ভাবে কন্ট্যাক্টটা হচ্ছে। তাই তো বললাম আমি নাকি। স্যার 10,000 কেন, 10,000-এর বেশিও আমি নিজে মেপে দেখেছি। আমার শরীরের রেজিস্ট্যান্স 10,000-এর বেশি হয়েছিল। এমনকি এও বলে দিচ্ছি তোমাদের, যে ধরো তুমি তোমার ডান হাতের আঙুলের ডগা আর ধরো কনুইয়ের কাছে, এই দুটো প্রান্তের মধ্যে
একটা যন্ত্র ঠেকিয়ে তুমি রোদ মাপলে, একরকম রোদ পেলে। আর আবার বাঁ হাতের প্রান্ত আর ডান হাতের প্রান্তে একদম যন্ত্রটাকে যুক্ত করে তা আবার রোদ মাপলে, তাহলে ন্যাচারালি বাঁ হাতের প্রান্ত থেকে ডান হাতের প্রান্ত, এটা যেহেতু পাথওয়েটা অনেক লম্বা, অর্থাৎ বাঁ হাত থেকে তোমার কাঁধ অবধি যাবে, আবার কাঁধ হয়ে শরীর হয়ে মাঝের অংশ, শরীরের মাঝের অংশটা পেরিয়ে আবার ডান কাঁধ হয়ে ডান হাতের শেষ প্রান্ত অবধি যাবে। এই পাথওয়েটা যেহেতু অনেক লম্বা, তাহলে রোদও অনেক লম্বা হবে। তেমনি করে পায়ের আঙুলের মধ্যে যদি রোদ মাপো, একটা পায়েরই একটা আঙুল আর পাশের আঙুলের মধ্যে রোদ হয়তো কম পেলে, কিন্তু আবার একটা পা থেকে আরেকটা পায়ের রোদ অনেক বেশি হবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তো পাতটা কতটা বড়, ওইভাবে রোদ বলা সম্ভব না। আর তাছাড়াও শরীরের জল কতটা আছে, কতটা ইলেকট্রোলাইটস আছে, অনেকগুলো ফ্যাক্টরের উপর রোদের পরিমাণ কমা বাড়া করে। স্যার, হ্যাঁ, আর স্যার যদি আমি যখন কিছুতে হাত দিয়েছি, মানে যেরকম যে কারেন্ট আমার শরীরের মধ্যে কারেন্ট ফ্লো করছে, এই সময় আমি যদি রাবারের জুতো পরে থাকি, তাহলে মানে শক খাওয়ার চান্সটা কম কেন হবে? কারণ রাবার ইনসুলেটর। মানে তখন তাহলে ঘটনাটা কি ঘটে, যে শরীরের মধ্যে দিয়ে তাহলে কারেন্ট ফ্লোটা হয়? হয় না, তোমার শরীরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা হয়ে তো সেই কারেন্টটাকে আর্থ হতে হবে, মাটিতে পৌঁছতে হবে, তবে তো আলোটা জ্বলবে টেস্টারের ল্যাম্পটা। তুমি যদি এবার রাবার চটি পরে নাও, হাওয়াই চটি পরে নাও, তাহলে সেই কারেন্টটা আর আর্থ হতে সুযোগ পেল না তো। স্যার তাহলে আমি তখন কিছু কি বুঝতেই পারবো না শরীরের মধ্যে মানে তুমি কারেন্ট ফ্লো হচ্ছে? তুমি মনে কোনো হচ্ছে না। কোনো সময়ই বুঝতে পারবে না। তুমি এমনি চটি না পরে দাঁড়ালেও বুঝতে পারবে না, চটি পরে দাঁড়িয়েও তো বুঝতে পারবেই না। যখনই তুমি টেস্টার ব্যবহার করছো, এতটাই ফিবল কারেন্ট তোমার শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে, ইউ উইল নট ফিল এনিথিং, যদি টেস্টারটা ঠিক হয়। আবার অনেক সময় ভুলভাল টেস্টার পাওয়া যায় বাজারে, তাতে হাত দিলে শক লাগে, কিন্তু আমি নিজেও দেখেছি, মানে ভুলভাল টেস্টারে হাত দিয়ে আমার অল্প শক পেয়েছি, এমনও ঘটনা ঘটেছে। সো বি কেয়ারফুল হোয়াইল বাইং এ টেস্টার। ভালো কোম্পানির টেস্টার ছাড়া কিনবে না। এমনি ওই ফুটপাতে ঢেলে বিক্রি করে যে টেস্টারগুলো, ওগুলোতে কোনো রেটিংয়ের কোনো মানে মাথা মুন্ডু থাকে না। মানে সহজ কথা বলতে গেলে ওরা যা পারে একটা যা হোক গুঁজে দেয়। এমন হতে পারে হয়তো রেজিস্ট্যান্সটাই দেয়নি, ডাইরেক্ট করে দিয়েছে, ও ঠিক আছে করে দাও ও বিক্রি হয়ে যাবে। এবার তুমি কিনে আনলে, এবার টেস্ট করতে গিয়ে তুমি টেস্টেড হয়ে গেলে। স্যার বলছি যে অন্য বিক্রমের কোশ্চেন হতে হবে, আমার কোশ্চেন। বলো। স্যার বলছি আপনি যে টু পিনের কথাটা বললেন, আমরা দেখেছি যে মানে অ্যান্ড্রয়েড ফোনগুলোর ক্ষেত্রে যে আপনার আহ, অত্যন্ত তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। মানে খুব বেশিক্ষণ রাখতে হয় না, কিন্তু এমনি অন্যান্য ফোনগুলোর ক্ষেত্রে দেখেছি একটু বেশিক্ষণ রাখলে হয়তো অতটা চার্জ হবে। তো এখানে ব্যাটারিটাও বেশি, কিন্তু আবার দেখেছি যে যত রকম টেপা ফোন, সেখানকার চার্জার গুলো হয় 3 পিনের, কিন্তু বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনের চার্জার হয় 2 পিনের, যেমন আমারটা। তো তাহলে কিন্তু এখানে বেশি চার্জ লাগছে, তাহলে এখানে 2 পিন কেন, এখানে তো 3 পিনটা হওয়া উচিত ছিল। শেষ প্রশ্ন, আর কিছু বলবে? না না, এটা ছিল। বেশ, প্রথম কথা আর হচ্ছে, স্যার আবার এটা বলছিলাম যে আমার শেষ করতে দাও। এটা শেষ করবার পর উত্তর প্রশ্ন করো। ব্যাপার হচ্ছে যে এটাই বলছিলাম। ওইটা তুমি তাহলে উত্তর দেবে, আমি আর দেবো না তাহলে। আর না হলে তোমার না যদি স্যার, এই আমি একটা ঘটনা বলছি। মানে ও যেটা বললো সেটা হচ্ছে যে আহ, যে টেপা ফোন গুলো কথা বলছে, ওগুলোতে তো আমি দেখেছি যে ব্যাটারি গুলো অনেক বেশি দিন চলে। কারণ মায়ের একটা ফোন আছে যেটা অনেকদিন আগে কিনেছিল, স্যামসাং এর ছোট্ট গুলো, যেটা আপনারও একটা আছে, ওটার দেখেছি ব্যাটারি অনেক দিন চলে। অথচ যে অ্যান্ড্রয়েড ফোন গুলো, ওগুলো ব্যাটারি ম্যাক্সিমাম 1 থেকে 1.5 দিন লাস্ট করে। তাহলে এই জিনিসটা তো মানে কেন হয় সেটা জিজ্ঞেস করছি। আর কিছু বলবে? না স্যার। প্রথমে সৌমিকের কথাটাই আসি। সেটা হচ্ছে ছোট ফোনের চার্জার 3 পিন যেগুলো বলছো, দেখবে ভালো করে খেয়াল করে, সেই থার্ড আর্থ পিনটা প্লাস্টিকের হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তা সুতরাং সেটা পিন ভেঙে দিলেও কিছু যায় আসে না। তাহলে আবার থার্ড 3 পিন বলছো কি করে? তোমাকে ধরো আমি একটা বললাম, শ্রমিক এই পরীক্ষাটা বসে দাও চুপচাপ,
তুমি বাড়িতে কিন্তু পেন পেন্সিল কিছু আনবে না, আমি তোমার পেন দেবো, তোমার পেন দিলাম কিন্তু পেনে কালি নেই, তাহলে সেরকম পেন দেওয়াও যা, নাও দেওয়া তো, তার মানে আমি চাইছি তুমি পরীক্ষা না দাও। তাহলে ওইরকম আর্থ পিন যেটাকে ভাবছো আদৌ প্লাস্টিকের পিন, মানে ওটা জাস্ট দিয়েছে, দিয়েছে একটি কারণে, যাতে করে তোমার আমরা থ্রি পিন প্লাগে গোজবার জন্যে একটা এক্সট্রা সাপোর্ট পাবো, মানে যাতে ফার্মলি প্লাগটা আটকাতে পারবো, আর কিছু না। স্যার ওইটাই আপনাকে জিজ্ঞাসা করবো বলে মানে সবে স্ক্রিনশট তুললাম, ওই প্লাস্টিকের কি মানে 3 নম্বর পিনটা কেন দেওয়া হয়? ওই তো, যাতে শক্তপোক্ত হয় 1 নম্বর। আর ওই এছাড়া তোমার ওই লাইভ আর নিউট্রালের পজিশনটা যদি তুমি ইন্টারচেঞ্জ করে দাও, ঘুরিয়ে দাও, তাহলে কিছু যায় আসে না। তুমি নিজেরা চেক করে দেখতে পারো, খুব সুন্দর করে একটা ব্লেড দিয়ে বা একটা ছুরি দিয়ে ওই প্লাস্টিকের পিনটাকে কেটে ফেলে দেবে। ফেলে দেওয়ার পর মানে প্লাগটাকে উল্টো করে লাগাবে, অর্থাৎ প্লাগটা এতদিন এইভাবে লাগাতে, এইভাবে প্লাগটাকে উল্টো করে লাগাও, দেখবে তখনও ফোন চার্জ হচ্ছে। জাস্ট কিছুই না, ওটা একটু অ্যাড সাম স্ট্রেংথ, যখন আমি গুঁজছি তখন যাতে থ্রি পিনে ঢুকেও ওই জিনিসটা একটু ফার্মলি আটকে থাকে, এছাড়া আর কিছু কারণ নেই থার্ড পিনে। আর থ্রি পিনের থার্ড পিনটা যদি আমি ছেড়ে দেন, বুঝতে পারলাম যে ছোট ফোনের ক্ষেত্রে ওটা দরকার নেই, কিন্তু এমনি অ্যান্ড্রয়েড গুলোর ক্ষেত্রে তো দরকার আছে, কারণ অনেকটা বেশি চার্জ লাগে, ব্যাটারি গুলো বড় হয়। হায় কপাল, ব্যাপার হচ্ছে যে বাড়িতে লাল পিঁপড়ে ঘুরে বেড়ায় দেখেছো? হ্যাঁ, আবার তার চেয়ে একটু বড় কালো কালো একটা পিঁপড়ে হয়, সেই হ্যাঁ, ডোরা। ডেউ পিঁপড়ে বলে না কি বলে, তা হ্যাঁ, ডোরা নাম হ্যাঁ, বলে। দুটোই তো পিঁপড়ে। তা ব্যাপার হচ্ছে যে তো হ্যাঁ, আমি তোমার ওজন করাবো তোমাকে, দাঁড়িপাল্লা বা কোনো ওয়েইং মেশিনের উপর চাপিয়ে লাল পিঁপড়ে একটা ছেড়ে দেবো প্রথমে, দিয়ে দেখবো তোমার ওজন কতটা বাড়লো। তারপর লাল পিঁপড়েটাকে ফেলে দিয়ে ওই একটা কালো পিঁপড়ে তোমার উপর চাপিয়ে তোমার ওজন করবো, দেখবো তোমার ওজন কতটা বাড়লো। অর্থাৎ কি বলতে চাইছি, ওই অ্যান্ড্রয়েড ফোন বেশি পাওয়ার কনজিউম করে চার্জ করবার জন্য ঠিকই, কিন্তু সেগুলো আমাদের বড়সড় যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো আমরা যেগুলো থ্রি পিন সত্যি সত্যি ব্যবহার করা দরকার, যে অ্যাপ্লায়েন্সগুলোর তুলনায়, সেই অ্যাপ্লায়েন্সগুলোর তুলনায় হচ্ছে, সেই অ্যাপ্লায়েন্সগুলোর পাওয়ার কনজাম্পশন যদি তোমার নিজের ওজন হয়, ওই কালো পিঁপড়ের ওজনটা হচ্ছে ওই অ্যান্ড্রয়েড ফোনের চার্জারের পাওয়ার কনজাম্পশন। গট ইট সৌমিক? হ্যাঁ স্যার। তাহলে সুতরাং বেশি মানে কতটা বেশি আমায় বুঝতে হবে। আমি যখনই কোনো একটা জিনিস মানে কম্পারেটিভ স্টেটমেন্ট করব, ছোট বড় লম্বা বেটে বেশি কম, কতটা বেশি কতটা কম, বা কার রেসপেক্টে বেশি কার রেসপেক্টে কম, এটা যদি না আমি সেন্স থাকে আমার, এটাকে বলে এস্টিমেশন। এই এস্টিমেশনটা যদি আমি ঠিক মতো না করতে পারি, আমার কিন্তু যে ইনফারেন্সটা আমি ড্র করব, সিদ্ধান্তটা যেটা আমি নেব, সিদ্ধান্তটা ভুল হয়ে যাবে। আর আরেকটা কি যেন বলতে গেলাম, বললে যে বিক্রম বললে যে অনেক দিন চার্জ থাকে এমনি ফোনে, ওই ফোনে কম দিন চার্জ থাকে। প্রথম কথা হচ্ছে স্মার্টফোনে দেয়ার আর লট অফ অ্যাপ্লিকেশনস, এবং প্রত্যেকটাই পাওয়ার কনজিউমিং অ্যাপ্লিকেশনস, তার জন্যে সেই অ্যাপ্লিকেশনগুলো রান করবার জন্যে পাওয়ার দরকার হয়। কিন্তু ছোট ফোনে এমনি জাস্ট ফিচার ফোন যেগুলোকে বলে, সেই ফোনে তোমার অত ধরনের অ্যাপ্লিকেশন নেই, বা আমরা ব্যবহার করি না যে টুকটাক যে অ্যাপ্লিকেশন আছে। তা সেই ক্ষেত্রে ন্যাচারালি খুব স্বাভাবিক কথা, যার যে গাড়ির ইঞ্জিনের তোমার তেল খাওয়ার এটা বেশি, প্রবণতাটা বেশি, বা তেল খাওয়ার প্রয়োজন পড়ে বেশি, 1200 সিসির ইঞ্জিন, সে তো তোমার তেল সার্ভিস কম দেবে, সে কম কিলোমিটার যাবে লিটারে। আর যে 800 সিসির ইঞ্জিন, সে বেশি কিলোমিটার যাবে লিটারে। এটা তো খুব অর্ডিনারি কথা, এটা নিয়ে প্রশ্ন কেন করলে আমি বুঝতে পারলাম না। অনেক অ্যাপ্লিকেশনস থাকে, এবং আমাদের একটা অনেকেরই বদ অভ্যেস আছে অ্যাপ্লিকেশনগুলো খুলে রেখে দেওয়া। আমরা যদি অ্যাপ্লিকেশনগুলো যেটা দেখা হয়ে গেল, সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে মানে কিল করে দিই, অর্থাৎ ক্লোজ করে দিই, মানে মিনিমাইজ করে না রাখি যদি। মানে র্যামটাকে যদি আমি র্যাম থেকে যদি ওটাকে মুছে দিই, হ্যাঁ, মানে অর্থাৎ আমি মিনিমাইজ করে রাখবো না, আমি একদম ওখান থেকে ব্যাক খুলে দিলে না চলবে। ক্লোজ করে দেওয়া যেটাকে বলে, সেই ক্লোজ যদি করে দিই, তাহলে দেখবে পাওয়ার কনজাম্পশন একটু হলেও বাড়ছে। ওই মিনিমাইজ করে যারা রাখেন, তাদেরই দেখবে ফোনের ব্যাটারি আরও বেশি তাড়াতাড়ি যায়।
আর সবচেয়ে বেশি তাড়াতাড়ি ব্যাটারি পালিয়ে যায় সেটা হচ্ছে গেম খেললে। গেম, যে কোনো ধরনের গেম, বিশেষ করে যেগুলো অ্যাকশন গেমস, এই তোমাদের ধরো পাবজি, সবজি, ফ্রি ফায়ার, এই জাতীয় যে গেমসগুলো আছে, এই গেমসগুলোতে কি হয়, আমি ধরো ফায়ারিং করছি কাউকে, ফায়ারিং করছি মানে হচ্ছে আমি প্রথম কথা নিজেও আমি উত্তেজিত হয়ে পড়ছি খেলতে খেলতে। দ্বিতীয় কথা হচ্ছে আমার ওই ফিঙ্গারের যে প্রেসিং, অর্থাৎ ধরো কোথাও হয়তো দুটো গুলি চালাতে হবে, কোথাও চারটে গুলি, আমি তো অত মেপে চালাচ্ছি না, আমি স্ক্রিনের উপর কনস্ট্যান্ট টাচ করেই যাচ্ছি, টাক 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 টাক। দ্য মোমেন্ট ইউ টাচ দ্য স্ক্রিন, তার মানে একটা সেট অফ ইনস্ট্রাকশনস ওই এর প্রসেসরে, ওই অ্যান্ড্রয়েড ফোনের প্রসেসর অ্যাকসেপ্ট করলো, এবং সেই ইনস্ট্রাকশনটাকে ওকে এক্সিকিউট করাতে গেলে ওর পাওয়ার দরকার। এবং সেই পাওয়ারটা তুমি যত তার মানে স্ক্রিন ঘন ঘন টাচ করবে, তত তোমার পাওয়ার কনজাম্পশন বেশি হবে। স্ক্রিন তুমি যত বেশি মানে স্ক্রিনের উপর কিছু কাজ করবে, তত পাওয়ার কনজাম্পশন বেশি হবে, এবং ন্যাচারালি সেই ব্যাটারি লং লাস্ট করবে না, মানে চার্জটা বেশিক্ষণ থাকবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এই গেম খেলার ক্ষেত্রে যেটা হয়, গেম খেলার ক্ষেত্রে ওই অত্যন্ত দ্রুত হারে ইনস্ট্রাকশন দেওয়ার জন্যে ওই সমস্ত ফোনগুলোর যে প্রসেসরটা থাকে, সেই প্রসেসরে এত দ্রুত সেট অফ ইনস্ট্রাকশনস আসতে থাকে। সব সেট অফ ইনস্ট্রাকশনসগুলো তো সেম নয়। ধরো কোথাও হয়তো জাম্প, কোথাও রান, কোথাও ওয়াক, কোথাও ক্রল, কোথাও ফায়ার, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের জিনিস আছে। আমি জানি না, আমি কোনোদিন খেলিনি, এরম মানে এরম থাকে। আমি কম্পিউটারে স্ক্রিনে খেলে দেখেছি গেম, মানে বহু বছর আগে। এরম ধরনের জিনিস থাকে, জানি না তোমাদের এখনকার মোবাইল ফোন গেমসগুলো কী থাকে। তা এই যে সেট অফ ইনস্ট্রাকশনসগুলো, প্রত্যেকটা ইনস্ট্রাকশন কিন্তু একই পরিমাণ পাওয়ার কনজিউম করে না। হ্যাঁ, তুমি ধরো কোথাও একটা দৌড় করাচ্ছ একটা লোককে, বা রান করাচ্ছ, তুমি তার মানে ততক্ষণ টাচ করে আছো। ওই যে টাচ করে আছো মানে ও হয়তো সেকেন্ডে কয়েক হাজার ইনস্ট্রাকশনস ওই প্রসেসরের মধ্যে প্রবেশ করছে। ফলে প্রসেসর গরম হয়ে যায়, এবং গরম হয়ে যায় মানেই, প্রসেসর কখন গরম হয়? প্রসেসর গরম হয় যখন তোমার তাকে অতিরিক্ত কাজের চাপ দিয়ে দেওয়া হয়, এবং গরম হওয়ার অর্থই হচ্ছে তোমার তার মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো করছে, এবং সেই কারেন্টের একটা বড় অংশ হিট এনার্জি রূপে বাইরে ডিসিপেটেড হয়ে নষ্ট হচ্ছে। এমনি কোনো কারণে চার্জ কনসিডার করছি না, ফোনটা গরম করার কথা নয়, এমনি সাধারণ অবস্থায়। এবার ডিফেক্টের কারণে তো অনেক ক্ষেত্রেই অনেক কিছু হতে পারে। অ্যাকচুয়ালি চার্জ করছো যখন, তার মানে তুমি এক্সটার্নাল একটা কারেন্ট তুমি সার্কিটের মধ্যে ঢোকাচ্ছ। এবার সেই সার্কিটটা, তার ফলে ব্যাটারিটা গরম হয়, স্বাভাবিক। এবার সাইমালটেনিয়াসলি তুমি সেই ব্যাটারি থেকে আবার পাওয়ারও ড্র করছো, তাহলে ব্যাটারির উপর কী হয়, ব্যাটারির এই চার্জ ঢোকা বেরোনোর ফলে ব্যাটারি একটু বেশি পরিমাণে গরম হয়ে যাওয়ার একটা প্রবণতা অনেক সময় লক্ষ্য করা যায়। তবে আমি এই যে তোমাদের ক্লাস নিচ্ছি, হ্যাঁ, আজ থেকে নয়, মানে অনেক মানে সেই গোড়া থেকেই আমার এই যে আমি প্রথম দিকে ক্লাস নেওয়ার চেষ্টা করেছিলাম, মানে করবে না এমন নিয়েওছিলাম কিছুদিন, যখন আমার ল্যাপটপ খারাপ ছিল। কিন্তু চার্জার গুঁজে কথা বললেই ফোন বাস্ট করবে এরকম কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে চার্জার গুঁজে কথা বললে ফোন যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে বাস্ট করতে পারে। সেটা যে ফোনে কথা বলছে সে হাত দিলেই বুঝতে পারবে ফোনটা আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে, গরম হচ্ছে, তাকে একটু সাবধান হতে হবে। এবং তুমি যদি কিছু অলরেডি অনেক অ্যাপস খোলা অবস্থায়, যেটা বলছিলাম আমরা ক্লোজ করি না, মিনিমাইজ করে রেখে দিই অ্যাপসগুলোকে, ওই ক্লোজ না করে যদি আমি কথা বলি, তাহলে আরও বেশি গরম হওয়ার প্রবণতাটা বাড়বে। স্যার বলছিলাম একটা কোশ্চেন আছে। হুম। সেটা হচ্ছে স্যার, এটা মানে আমি জানি না, সেটা হচ্ছে স্যার, ওভারনাইট কি ফোনে চার্জ দেওয়াটা কি ভালো না? আচ্ছা, একটা কথা বলি এই ক্ষেত্রে, যে আমাকে তোমরা ফোন বিশেষজ্ঞ পেয়েছো, তাই তো? মানে ফোনের প্রশ্ন এত আসছে কেন? সিন্স ইউ আর মানে আমরা তো কারেন্ট ইলেকট্রিসিটি পড়তে এসেছিলাম, সেখান থেকে আমি টুকটাক প্রশ্নের উত্তর দিই, তারপরে কিন্তু মানে দ্যাট ডাজন্ট মিন যে আমি তোমাদের ফোন নিয়ে মানে সিরিজ অফ কোয়ারিজ আছে, সে থাকতেই পারে, যেটা অস্বাভাবিক কিছু না। কিন্তু উই আর ডেভিয়েটিং ফ্রম আওয়ার অরিজিনাল ট্র্যাক। স্পন্দন যে প্রশ্নটা করলে, ওভারনাইট চার্জ দেবো কি দেবো না, ব্যাপার হচ্ছে যে কোনো ব্যাটারি চার্জ দেওয়ার ক্ষেত্রে তাকে কোনোদিন ফুল চার্জ দেওয়া উচিত নয়। 95%, 96% অবধি চার্জ দিয়ে ছেড়ে দেওয়া ভালো, মানে 100% না করাই ভালো। এবং সে একদম 20%-এ নিয়ে গিয়ে চার্জ দেবো তাও না করা ভালো। ওই ধরো 60%-এ নামলো,
আমি একটুখানি সামান্য 1 ঘন্টা চার্জ দিয়ে দিলাম, 60 থেকে 90 হয়ে গেল, ব্যাস আমি চার্জার খুলে দেবো। এই সিস্টেম ইট ইজ বেটার। ঠিক আছে, কেউ কেউ বলেন যে পুরো ডিসচার্জ করে আবার তারপর চার্জ দেবেন, এই সাইক্লিং এই কথাবার্তা ঠিক নয়। সে হয়তো মাঝে 1 আধ দিন হলো ঠিক আছে, কিন্তু রেগুলার বেসে ওই 60 to 90 এই মোটামুটি ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিছু কিছু ফোনের ক্ষেত্রে একটা অপটিমাম ভোল্টেজে যাওয়ার পর ওরা চার্জিং বন্ধ করে দেয়, কিন্তু তবুও সেটা 100% চার্জ হয়েই যায়, তো সেটা না করাই বাঞ্ছনীয়। আর স্যার হ্যাঁ, ফোনের প্রশ্ন নয়। হ্যাঁ স্যার, 15 নয়, বলছিলাম যে স্ট্যান্ড ফ্যানের কালকে রাত্রে হলো যে প্লাগটা আমি বুঝলাম, যে বোঝার পরে ওই প্লাগটা ভালো করে বুঝতে গিয়ে ওই প্লাগের যে পিন গুলো ছিল সেই পিন গুলোতে হাত লাগলো, যে হালকা শক খেলাম। আর অন্য মানে ফোনের যে চার্জার হয় সেই চার্জারের যখন আমি যে প্রান্তটা আমি ফোনে গুঁজে রাখি সেইটা যখন হাত দিই তখন আমি কোনো মানে কিছু অনুভব করি না। এইটা কেন হয়? মেটাল পার্টে তোমার টাচ পেলে তোমার শক খাবে। মেটাল পার্টে তুমি ওই টেবিল ফ্যানের কথা বলছো, সেই টেবিল ফ্যানটা তো ডাইরেক্ট 220 ভোল্ট লাইনে চলছে। সেখানে তুমি তার মানে যখনই তোমার মেটাল পার্টটা টাচ করে ফেলছো ভুল করে, তখন তার 220 ভোল্ট তোমার শরীরে অ্যাপ্লাইড হচ্ছে, এবং তার ফলে অনেক বেশি কারেন্ট ফ্লো করবে এবং তুমি শক খাওয়াটাই স্বাভাবিক। আর তুমি যেখানে ওই লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করবার যে চার্জার, সে তো ওই 220 ভোল্টটা কমিয়ে স্টেপ ডাউন করিয়ে প্রায় মোটামুটি 5.3 ভোল্টের মতো করে দিচ্ছে। তাহলে 5.3 ভোল্টে তুমি শক খাবে না। মানে স্যার অত্যন্ত কম বৃহৎ পার্থক্য আমার শরীরের মধ্যে থাকছে বলেই কি আমি যখন ওই মানে টিপটায় হাত দিচ্ছি সেখানে অত্যন্ত চার্জিং হয় তার জন্য অনুভব করতে পারছি না? অত্যন্ত কম বিভব পার্থক্য থাকার জন্য যে পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা অত্যন্ত কম, ফলে তোমার শরীরে কোনো শক খাওয়ার যে ফিলিংস, সেই ফিলিংস কিছু পাচ্ছ না। আচ্ছা, আর একটি বিষয় বললে এই জায়গাটা শেষ হয়, সেটা হচ্ছে তারের কালার কোড। দেখবে আগেকার দিনের কালার কোড যেটা ব্যবহার করা হতো, লাইভের জন্য রেড, আর্থিংয়ের জন্য গ্রিন, আর তোমার নিউট্রালের জন্য ব্ল্যাক। এটা ওল্ড সিস্টেম। আর এখন একটা বোধহয় ব্রাউন ইয়েলো, আমার মনে থাকে না, এইরকম ধরনের একটা সিস্টেম করেছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী। তবে আমাদের ভারতবর্ষে ওল্ড কালার কোড সিস্টেমই এখনও চলছে। আধুনিক কালার কোড সিস্টেম বিশেষ ব্যবহৃত দেখি না। হ্যাঁ, আধুনিকটা আমাদের দেশে আধুনিক হয়ে আসতে এখনও তো দেরি হয়। সব জিনিসই জানবে যেটা তৈরি হয় সেটা আমাদের কালার দেশে আসতে। কি বললেন? কালার কোড মানে হচ্ছে যে কোন তারটা কী রঙের ব্যবহার করব, অর্থাৎ লাইভ তার সানবে লাল ব্যবহার করা হয়। আর মানে লাল অ্যাকচুয়ালি সবই তামার তার, তার মানে জ্যাকেটের কালারটা আলাদা। অর্থাৎ জার্সি, সহজ কথায় ফুটবল মাঠে জার্সি, মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা, লাল হলুদ হচ্ছে ইস্ট বেঙ্গল, আর সবুজ মেরুন হচ্ছে মোহনবাগান। এখানেও সেমনি জার্সি লাইভ ওয়্যার হচ্ছে লাল, নিউট্রাল হচ্ছে ব্ল্যাক, আর আর্থ হচ্ছে গ্রিন। এটা হচ্ছে ওল্ড সিস্টেম। নিউ সিস্টেমে এই কালার কোড একটু পাল্টে দিয়েছে। একটা বোধহয় ব্রাউন আছে, একটা ইয়েলো আছে, এরকম ধরনের আছে, বইতে দেখবে দেওয়া আছে, ওগুলো একটু মুখস্থ করে নিও। এবার প্রশ্ন করবে যে কি দরকার স্যার, এইরকম একই রঙের হলে অসুবিধে কী ছিল, এটাই প্রশ্ন করতে চাইছো তো? সেইটার উত্তর হচ্ছে আর ইনফরমেশন শুনুন। হ্যাঁ, বলো। না না, আইডেন্টিফিকেশনের জন্য মানে আমি চিনতে পারবো যে এই রঙের এইটা হয় তাহলে এইটা এইটা। হ্যাঁ, চেনবার দরকার পড়ে কখন সেটা বলি। বিশেষ করে বাড়ির যখন ওয়্যারিং করা হয়, এখন দেখবে বেশিরভাগ বাড়িতে কনসিল ওয়্যারিং করা হয়। কনসিল মানে হচ্ছে লুকানো, কনসিল করা, CONCEAL। হ্যাঁ, কনসিল করা মানে হচ্ছে লুকিয়ে ফেলা। সেই কনসিল ওয়্যারিং এর ক্ষেত্রে, কনসিলড ওয়্যারিং রাদার বলা উচিত, দেওয়ালের মধ্যে ট্রেঞ্চ কেটে সেই সেই কি বলে, যেরকম ওটাকে ট্রেঞ্চের বাংলা কি বলবো, পরীক্ষা কেটে পাইপ বসিয়ে তার মধ্যে দিয়ে তারটা নিয়ে যাওয়া হয়। এইবার ধরো তুমি একটা তার এদিক দিয়ে গলালে, ওই দিক দিয়ে বেরোলো, এবার তার মধ্যে লাইভও আছে, নিউট্রালও আছে, আর্থও আছে। এবার ওই মুখ দিয়ে 3টে তার বেরিয়ে গেল। এবার এই মুখে কোনটার মানে লাইভ, মানে এই যেটা লাইভের সঙ্গে গুঁজছো সেটা ওই 3টের মধ্যে কোনটা,
সেটা তুমি যদি একই কালারের তার নাও তাহলে বুঝতে পারবে না। তাহলে আমার একমাত্র উপায় হচ্ছে যদি ভিন্ন ভিন্ন কালারের তার নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি আহ, কোনটা কিসের জন্য আর কি ব্যবহার করেছি। এছাড়াও কালার কোড এগুলো তো গেল হচ্ছে মানে মানে ইন্টারন্যাশনাল সিস্টেম বলতে পারো, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এছাড়াও কালার কোড অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে বই কি। যেমন ধরো একটা সুইচ বোর্ডে 10টা সুইচ আছে, এবার তার মধ্যে হয়তো দুটো পাখার সুইচ, আর বাকি 1 2 3 4 হয়তো দেখা যাবে দুটো পাখার সুইচ, আর আরও হচ্ছে 4টে হচ্ছে আলোর সুইচ, 4 আর 2 6 হলো, আর একটা প্লাগ পয়েন্টের সুইচ, আরও দুটো এমনি সব আরও দুটো আলোর সুইচ, সে বাইরের আলো হতে পারে। তার মানে এবার ওই 10টা সুইচের জন্য যে 10টা তার বেরোবে, উই রিকোয়ার 10 ওয়্যার্স। একটা তার দিয়ে কারেন্ট এলো, মানে তোমার লাইভ কানেকশন আমি জুড়লাম, এবার বাকি যে 10টা সুইচের জন্য যে 10টা তার সুইচ বোর্ড থেকে বেরোবে, সেই 10টা তার এবার ধরো ওই কনসিল পাইপ বেয়ে গিয়ে একটা জায়গায় একটা জয়েন্ট বক্সের কাছে গিয়ে বেরোলো। এবার তোমাকে তার মানে আলোর সুইচের সঙ্গে আলোর কি বলে কানেকশনটা করতে হবে, পাখার সঙ্গে পাখার তারটা জুড়তে হবে। এবার তুমি যদি তাহলে ভিন্ন ভিন্ন কালার, শুধুমাত্র ওই লাল হলুদ নয়, মানে লাল সবুজ নয়, তুমি যত রকম পারবে কালার যদি এরকম করতে পারো, তাহলে তোমার ওইখানে তুমি জানো যে হ্যাঁ আমি এইটা আলোর সুইচে লাগিয়েছি, এই তারটা এখানে এসছে, তাহলে এটা এই আলোর সঙ্গে যাবে। এই এবার দ্বিতীয় আরেকটা কালারের তার তুমি দেখলে যে এটা পাখাতে লাগিয়েছি, তাহলে এটা তার মানে পাখার তার, এটা তার মানে এই বাঁ দিকের পাখার সুইচ হবে, পাখার সঙ্গে জুড়ে দেবো। তার মানে ওই কালারটা, ওই ইনসুলেশনের কালারটা তোমাকে বলে দেবে যে হুইচ ওয়্যার ইজ ফর হোয়াট সুইচ। এটাও কিন্তু বাড়ির মানে কানেকশনের সময় ব্যবহার করার প্রয়োজন পড়ে, সেটা উল্লেখ নেই কোথাও বই। আচ্ছা, এই গেল তোমাদের এই পার্টটা। এই পার্ট থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা নিয়ে আলোচনা করা আজকে আর এনার্জি নেই আর কি, অনেকক্ষণ বকবক করছি। সেটা তোমরা একটুখানি নিজেরা ভেবে রেখো যে যদি এই 220 ওয়াট যে আমাদের বাল্ব, এই 220 ওয়াট 220 ওয়াট না, 220 ভোল্ট 100 ওয়াট বাল্ব, 220 ভোল্ট 100 ওয়াট বাল্ব, তোমার একটা প্রশ্ন হয় যে কার রোধ বেশি, কার ফিলামেন্টের রোধ বেশি, মানে সেটা তোমায় নির্ণয় করতে বলা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা জিনিস প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে এই 220 ভোল্ট 100 ওয়াট বাল্ব যদি আমি সিরিজে কানেক্ট করি, তাহলে তাদের ওয়াটেজ কত দাঁড়াবে। আমি লিখে দিচ্ছি প্রশ্নগুলো, এগুলো একটুখানি ভাবনা চিন্তা করো, পরের দিন আমরা আলোচনা করব ক্লাসে। সেটা হচ্ছে বোর্ডে লিখে দেবেন তো? হুম একটা হচ্ছে যে ফাইন্ড, আচ্ছা ফাইন্ড না, কম্পেয়ার 100 ওয়াট অ্যান্ড হ্যাঁ 40 ওয়াট বাল্ব। আর সে বিভব পার্থক্য সেম। তাই ধরে নেবে আবার কি। আর ইফ এ 100 ওয়াট bulb and a 40 watt bulb are connected in series with a 220 volt source, what will be the power dissipation? এটা একটা,
সে ডিসিপেশন মানে কনজাম্পশন তো? ডিসিপেশন মানে হচ্ছে ক্ষয়, কনজাম্পশন হ্যাঁ বলতে পারো। ইন ইচ, ইন ইচ। আচ্ছা, যারা বাংলায় লিখছো যদি বুঝতে সমস্যা হয় বলো। হ্যাঁ, যদি একটি 100 ওয়াট এবং 40 ওয়াট বাল্বকে শ্রেণী সমবায় যুক্ত করা হয় 220 ভোল্ট উৎসের সঙ্গে, তাহলে প্রতিটিতে পাওয়ার ডিসিপেশনের বাংলা কি বলবো? শক্তি ক্ষয়। পাওয়ার ডিসিপেশনটাকে শক্তি ক্ষয় না বলে ক্ষমতা ক্ষয় বলা উচিত। হ্যাঁ, তড়িৎ ক্ষমতা ব্যয় লেখো, প্রতিটিতে তড়িৎ ক্ষমতা কত ব্যয়িত হবে। তড়িৎ ক্ষমতা ব্যয়িত হবে মানে প্রতি সেকেন্ডে কত তড়িৎ শক্তি ব্যয়িত হবে, এই তো গল্প। এইভাবেই তো ভাবতে পারি। এই দুটো নিজেরা ভেবে দেখো।